ড্রয়িং রুমে বসা রফিক সাহেব ধূসরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তাহলে ধূসর বিকেলে সবাই রওনা দিচ্ছে, তুই যাচ্ছিস না? ধূসর গা এলিয়ে সোফায় বসে আনমনে মোবাইল স্ক্রল করছিল। মাথা না তুলে নির্লিপ্ত কণ্ঠে বলল, অফিসের অনেক কাজ জমে আছে, যেতে পারছি না। রফিক সাহেব চোখ কুঁচকে তাকালেন। কাজের তো শেষ নেই, কোম্পানিটা তোর বাপ চাচার, মনে রাখিস, ছুটি চাইলেই পাবি। তবে এখন হুট করে অফিসের কাজ, কিসের এত কাজ? ধূসর কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসে। অনেক জরুরি ক্লায়েন্টের মিটিং এসে চাচ্ছু, যাওয়া সম্ভব না, পরে গিয়ে তোমাদের সঙ্গে জয়েন করবো। পাশে ইনায়েত সাহেব গম্ভীর মুখে বসেছিলেন। তিনি আগেই বলে দিয়েছেন তার হাঁটুর ব্যথা বেড়েছে, তিনি যেতে পারবেন না। কিন্তু রফিক সাহেব নিজের ভাইকে রেখে এক ধাপও কোথাও যাবেন না। আমি একা যাব না, তুমি যদি না যাও তাহলে আমিও থাকবো। রফিক সাহেব দৃঢ় কণ্ঠে বলেন। এ নিয়ে দুই ভাইয়ের মাঝে ছোটখাটো একটা তর্ক বেঁধে যায়। ইনায়েত সাহেব বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তিনি ঠিকই আছেন, সবাই যেন নির্দ্বিধায় যায়, কিন্তু রফিক সাহেব কিছুতে রাজি হচ্ছে না। এমন খুনসুটি দেখে মুখ টিপে হাসছেন হৈমন্তী আর রোকসানা। দীর্ঘদিনের অভ্যস্ত দৃশ্য এটি, যেখানে দুই ভাই একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারেন না। সোফার একপাশে ঈশিতা আর ইচ্ছে বসে এই দৃশ্য উপভোগ করছে। তাদের ব্যাকপ্যাকিং অলরেডি শেষ। ইচ্ছে হাসি মুখে ঈশিতাকে কনুই দিয়ে গুঁতো মেরে পড়ল, দেখেছিস, আব্বু আর বড় আব্বু আবার শুরু করলো। ঈশিতা মাথা নেড়ে মৃদু হাসে। তুই কি ভাবছিস শেষ পর্যন্ত কার জিত হবে? অবশ্যই আব্বুর। আব্বু তো শেষ পর্যন্ত যাবেই, বড় আব্বুকে জোর করে নিয়ে যেতে হলেও নিয়ে যাবে। বাড়ির সবার মধ্যে এখন ব্যস্ততা চলছে। সবাই যে যার ঘরে চলে গেছে রেডি হওয়ার জন্য, কিন্তু লিভিং রুমে তখনও বসেছিল ইচ্ছে। নানুর বাড়ি যাওয়ার আনন্দের সাথে মিশেছিল এক অজানা উত্তেজনা। কিন্তু হঠাৎ করে পাশ থেকে এক উষ্ণ পরিস্থিতি অনুভব করে ইচ্ছে। ধূসর এক দৃষ্টিতে পুরো ঘর জুড়ে চোখ বুলিয়ে নিয়ে নিঃশব্দে ইচ্ছের একদম গা ঘেঁষে বসে পড়ে সোফায়। ইচ্ছে হতভম্ব হয়ে ধূসরের দিকে তাকিয়ে থাকে। এতটা কাছে ধূসর সাধারণত আসে না, অন্তত অন্যদের সামনে নয়। ধূসর একটু সময় নষ্ট না করে ইচ্ছের কোমর জড়িয়ে নিজের দিকে মুখ ফিরিয়ে আনে। এক হাত দিয়ে ইচ্ছের মুখ উঁচু করে ধরে, নরম গভীর কণ্ঠে শুধায়, না গেলে হয় না? ইচ্ছে ধূসরের এই আচরণেরও বেশি লজ্জায় পড়ে মাথা নিচু করে ফেলে। হাতের আঙ্গুলগুলো অসহায়ভাবে একটার সাথে আরেকটা জড়াতে থাকে। ভাইয়ার বিয়ে না গেলে অনেক কিছু বাদ যাবে যে। ফিসফিস করে বলে ইচ্ছে। ধূসর একটুক্ষণ নীরব থেকে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে, আমাকে রেখে যাবি? ইচ্ছে হঠাৎ মুখ তুলে তাকায়। ধূসরের চোখে একটা অন্যরকম দৃঢ়তা, যেন সে সত্যি চাইছে না ইচ্ছে তাকে ছেড়ে যাক। এক মুহূর্ত চুপ থেকে ইচ্ছে মৃদু কণ্ঠে বলে, আপনিও চলুন সাথে। ধূসর এক মুহূর্ত ইচ্ছের মুখের দিকে তাকিয়ে থাকে, যেন কিছু বলতে চায়, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ধূসর একগাল হালকা হাসি দিয়ে গভীর কণ্ঠে বলে, আমার কাজ শেষ হলে চলে যাব, তবে আমাকে রেখে যাওয়ার শাস্তি শুধু আসলে ফেরত পাবি। ইচ্ছাময়ী, শুধু একটু অপেক্ষা করিস। ইচ্ছে কিছু বলতে গিয়েও যেন থেমে যায়। এক অজানা শিহরণে বুক কেঁপে উঠে সপ্তাদশী। ধূসর ধীর পায়ে উঠে দাঁড়ায়, আরেকবার ইচ্ছের দিকে তাকিয়ে নিয়ে সোজা সিঁড়ির দিকে হাঁটা দেয়। ইচ্ছে চুপচাপ বসে থাকলেও বুকের ভিতর ধুকপুক ধুকপুক শব্দ আরো বেড়ে যায়। ধূসরের কথার অর্থ বুঝতে চেষ্টা করছিল, কিন্তু মাথার ভিতর যেন সবকিছু তালগোল পাকিয়ে যায়। দূরের দেয়াল লাগোয়া আয়নায় চোখ পড়ল ইচ্ছে। নিজের মুখটা দেখে চমকে উঠে, রক্তিম গাল, উজ্জ্বল চোখ আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ধূসর কি বললো অপেক্ষা করতে? বিকেলে দুইটা গাড়ি করে সবাই রওনা হয়। বাড়ির সামনে ধুলোর আস্ত জমতে শুরু করে চাকার ঘূর্ণিতে। হৈমন্তী আর রোকসানা ব্যস্ত চোখে দেখে নিচ্ছিলেন সব ঠিকঠাক হলো কিনা। রফিক সাহেব আর ইনায়েত সাহেব নিশ্চিন্ত মনে গাড়িতে বসেন। ঈশিতা শেষ মুহূর্তের তাড়া নিয়ে ব্যাগ সামলাচ্ছিল, কিন্তু শুধু একা থেকে গেল। ধূসর স্পষ্ট বলেছে বিয়ের দিন ঠিক পৌঁছে যাবে। এ কথার পর আর কেউ তাকে আটকানোর সাহস করেনি। স্বভাবই এমন, নিজের সিদ্ধান্ত একবার নিলে তা থেকে তাকে টলানো কঠিন। কিন্তু ইচ্ছের ছোট মনে বিশাল এক শূন্যতা দোলা দেয়। ধূসর ভাইকে ফেলে রেখে যাওয়ার মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে তার। গাড়ির দরজা বন্ধ হতেই ইচ্ছে আরেকবার ঘুরে তাকায়। ধূসর তখনও নির্লিপ্তভাবে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে, মুখে চিরচেনা গাম্ভীর্য, চোখে যেন এক অপঠিত অধ্যায়ের ছায়া। গাড়ি বাড়ির আঙিনা পেরিয়ে রাস্তায় ধুলো মিলিয়ে যায়, কিন্তু ইচ্ছের মনে তখনও ধূসরের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। বিয়ের দিন ঠিক পৌঁছে যাব, কিন্তু আদৌ কি ধূসর ভাই আসবে, নাকি কথার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো না বলা গল্প? কেন জানি ইচ্ছের মন অস্থির হতে শুরু করে। খারাপ কিছু হওয়ার আগাম আভাস দিচ্ছে যেন। চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে, শুধু দূরের ল্যাম্পপোস্টের মৃদু আলো জানালার কাছে পড়ে একটা আবছা প্রতিচ্ছবি তৈরি করছে। সারা বাড়ি নিস্তব্ধ, যেন নিঃশ্বাস ফেলে অপেক্ষা করছে সবার ফেরার জন্যে। ক্লান্ত ধূসর ওভারকোঠাতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সে নিঃশব্দ বাড়িটা যেন আজ আরও বিশাল শূন্য মনে হচ্ছে। প্রতিটা ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে কেমন যেন এক অজানা শূন্যতা তাকে গ্রাস করে।
দোতলায় উঠে এসে স্বভাববশত ইচ্ছের ঘরের সামনে দাঁড়ায়। দরজাটা খানিকটা ফাঁকা, হয়তো ইচ্ছে বের হওয়ার আগে ভুলে বন্ধ করেনি। ধূসর এক মুহূর্ত দ্বিধায় পড়ে, তারপর আলতো করে দরজা ঠেলে একটু উকি দেয়। হয়তো দু চোখ ওকে দেখার আশায় ক্লান্ত হয়ে উঠেছে, অথবা মনটাই ব্যাকুল হয়ে আছে একটা চেনা মুখের জন্য। কিন্তু ভেতরে কেউ নেই। ইচ্ছের বিছানাটা গোছানো, ছোট্ট খরগোশটা এক কোণে ঘুমিয়ে আছে। জানালার পর্দা বাতাসে সামান্য দুলছে। ধূসর দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, এক অদ্ভুত শূন্যতা বুকের মাঝে নিয়ে। ইচ্ছে নেই, চিরচেনা ঘরও ফাঁকা। ধূসর ধীর পায়ে ইচ্ছের ঘরের ভেতরে পা বাড়ায়। নিস্তব্ধ ঘর, শুধু জানালা দিয়ে আসা হালকা আলো ঘরে ঢুকছে আর পর্দা দুলছে। ধীরে ধীরে ঘরের ভিতরে ধূসর ঢুকে দৃষ্টি পড়ে বিছানার কোণে গুটিসুটি মেরে শুয়ে থাকা সাদা খরগোশটার দিকে। ছোট্ট প্রাণীটা নিশ্চুপ, যেন সেও তার প্রিয় মানুষটাকে খুঁজছে। ধূসর নিঃশব্দে এগিয়ে গিয়ে আলতো করে কোলে তুলে নেয় খরগোশটাকে। তুলতুলে পশমের নরম স্পর্শে অদ্ভুত এক প্রশান্তি খেলে যায় তার মধ্যে। যাওয়ার সময় তাড়াহুড়ো ইচ্ছে বেচারাকে রেখে গেছে, হয়তো খেয়ালই করেনি। ইনায়েত সাহেব বারবার কল করে বলেছেন ধূসর যেন খরগোশটা যত্ন নেয়। কথাটা মনে পড়তেই ধূসর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ইচ্ছে নাকি সারা রাস্তা কেটেছে মতিবানুকে রেখে যাওয়ার দুঃখে। খরগোশটাকে শক্ত করে ধরে ধূসর ইচ্ছের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। রাতের নিস্তব্ধতা ঘিরে ধরেছে, অথচ বুকের ভেতর কেমন এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। নিজের ঘরে ঢুকে ধূসর খরগোশটাকে বিছানায় নামিয়ে দেয়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে ঘন অন্ধকার, কোথাও কোনো আলো নেই, ঠিক যেমনটা তার ভেতরের অনুভূতিও। কিছুক্ষণ থেমে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্যে। চারিপাশ থমথমে, শুধু বাতাসের মৃদু সুর আর একটা না বাজতে থাকা গিটার। ধূসর আনমনে সুর তুলে যাচ্ছে, যেন প্রতিটা তারের টানে কোনো অদৃশ্য ব্যথা লুকিয়ে। সোডিয়াম লাইটের ক্ষীণ আলোয় লালচে চোখ দুটো আরো গভীর মনে হয়, যেন বৃষ্টি নামার আগের আকাশের মতো এক নিঃশব্দ ঝড় ভেতরে বয়ে চলেছে, যা বাইরে থেকে বোঝার উপায় নেই। ব্যালকনির রেলিংয়ে ঠেস দিয়ে বসে থাকা ধূসর গিটার হাতে গান গেয়েই চলেছে, মনের ভেতরের ঝড়টাকে থামানোর ব্যর্থ চেষ্টায়। পাশে পড়ে থাকা খোলা চিঠিটা বাতাসে একটু নড়ে ওঠে। শেষ সুরের টানটা আরো দীর্ঘ হয়, তারপর একসময় থেমে যায়। ধূসরের চোখের কোণে অন্ধকার জমে ওঠে, ঠোঁটের কোণে একটুখানি তাচ্ছিল্যের হাসি। গভীর রাতের নিস্তব্ধতায় ফিসফিস করে বলে ওঠে, সত্যি বা স্বপ্ন হোক, এ দূরত্ব শেষ হতে যেত যে ধূসর তালুকদার। ধূসর এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে, ভাবনাগুলো কোথাও হারিয়ে গেছে। গিটারের শেষ সুরটা মিলিয়ে গেছে রাতের নিস্তব্ধতায়, কিন্তু মনের ভেতর যেন এখনো প্রতিধ্বনি বাজছে। ঠিক তখনই নরম কিছু একটা ধূসরের পায়ের সঙ্গে ধাক্কা খায়। নিচের দিকে তাকিয়ে দেখে ছোট্ট সাদা খরগোশটা ঠিক ওর পায়ের কাছে দাঁড়িয়ে আছে। ছোট্ট মাথাটা বারবার গুঁতা দিচ্ছে, যেন বোঝাতে চাইছে আমি আছি, আমি তোকে একা ছাড়বো না। ধূসর কিছুক্ষণ চুপচাপ খরগোশটার দিকে তাকিয়ে থাকে, তারপর ক্লান্ত চোখে একটুখানি হাসে। গিটারের তালে একবার হাত বোলায়, যেন সঙ্গী হিসেবে ছোট্ট প্রাণীটাকেও স্বীকার করে নিচ্ছে। সে খরগোশটাকে আলতো করে কোলে তুলে নেয়, ছোট্ট লোমোর শরীরটা কাঁপছে কিনা বুঝতে চায়। হাতের উষ্ণতায় খরগোশটা আরো আরাম করে মুঠোতে ঢুকে আসে। ধূসর ফিসফিস করে বলে, তুইও বুঝিস না ইচ্ছার মতিবানু। রাতের বাতাস হালকা হাসে আর ধূসর একবার আকাশের দিকে তাকায়। চোখে একরাশ ক্লান্তি, তবুও কোথাও যেন একটুখানি প্রশান্তিও মিশে থাকে। মতিবানু বারবার ধূসরের হাতে পায়ের নখ দিয়ে খোঁচা মারতে থাকে, যেন বুঝাতে চাচ্ছে সেও ইচ্ছেকে মনে করছে, তবে তার দেওয়াটা নামটা পছন্দ না। খরগোশটার দিকে তাকিয়ে ধূসর জিজ্ঞাসা করে, তোর নামটা পছন্দ হয়নি তাই না? তবে কি করার বল, যে আমার অস্তিত্বে মিশে আছে তাকে কিভাবে কষ্ট দিই আমি? ইচ্ছেরা সবে তাদের গন্তব্যে পৌঁছেছে। গাড়ির দরজা খুলতেই উষ্ণ বাতাস এসে মুখে লাগে, যেন অপরিচিত হলেও স্বাগত জানানোর জন্যই এসেছে। ইচ্ছে ধীরে ধীরে গাড়ি থেকে নামতেই চোখে পড়ে একতলা বিশাল বাড়িটি। পুরো বাড়িটি জুড়ে ঝলমলে লাইটিং, চারিদিকে আলোর বাহার। প্রতিটি কোণেই যেন উৎসবের ছোঁয়া লেগে আছে। চারিপাশে লোকজনের ব্যস্ত আনাগোনা, কেউ সাউন্ড সিস্টেম চেক করছে, কেউ গেটের ফুলের তোড়ায় শেষ মুহূর্তে সাজসজ্জা দিচ্ছে, আবার কেউ অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। বাড়ির সামনে উঠান জুড়ে একদল শিশু হই হুল্লোড় করছে, বড়রা রান্নাবান্নার আয়োজন সামলাচ্ছে। ইচ্ছে তাকিয়ে দেখে বিয়ের আমেজে মোড়া পুরো পরিবেশ। কোথাও যেন এক চিলতে শূন্যতা অনুভব করে, মনে হয় কিছু একটা নেই, কিংবা হয়তো কেউ নেই। এক এক করে সকলে গাড়ি থেকে নামে। রফিক ও ইনায়েত সাহেব লাগেজ বের করতে ব্যস্ত গাড়ি থেকে। হৈমন্তী আর রোকসানা পরিচিতদের সঙ্গে কথা বলছে, কিন্তু ইচ্ছে চুপচাপ দাঁড়িয়ে আছে, দৃষ্টি বাড়ির দিকে স্থির। পায়ের কাছে ছোট লাগেজটা রাখা, এগুনোর ইচ্ছে নেই। পাশ থেকে ঈশিতা হালকা কণ্ঠে বলে, চল, দাঁড়িয়ে আছিস কেন? ইচ্ছে ধীর পায়ে বাড়ির ভেতরে হাঁটতে শুরু করে, কিন্তু মনটা যেন অন্য কোথাও রয়ে গেছে। কোথায় যেন একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, যার কারণ নিজেও ঠিক বুঝতে পারছে না। সবাই আগে বাড়ির ভেতরে প্রবেশ করেছে, শুধু ইচ্ছে সবার পিছে রয়ে যায়। ইচ্ছে সামনে হাঁটার সময় কারোর সাথে ধাক্কা খায়, মুখ তুলে তাকিয়ে দেখে সামনের ছেলেটি এক দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে আছে। চোখ কি নেই আপনার? জলজ্যান্ত মানুষকে ধাক্কা দিচ্ছেন না? মেয়ে মানুষ দেখে গায়ে পড়তে ইচ্ছে হলো। সামনে এমন সুন্দরী থাকলে ভুলে তো ধাক্কা লাগলেও আমি মাথা পেতে স্বীকার করব। ইচ্ছে বিরক্ত চোখে ছেলেটির দিকে তাকায়, যেন তার এই দৃষ্টি, এই কথাগুলো একেবারেই অপছন্দ হয়েছে। কিছুক্ষণ স্থির তাকিয়ে থেকে ঠোঁটের কোণে তার ছিল্লের হাসি ফুটিয়ে বলে, আহা কি সৌজন্যতা! সামনে সুন্দরী দেখলে মাথা পেতে স্বীকার করেন।
তাহলে তো আপনার ঘাড়ের ওপর মাথা থাকারই কথা না। ছেলেটি হেসে ফেলে নিঃসংকোচে বলে, সত্যি যদি এত সুন্দরী কেউ প্রতিদিন আমার সামনে আসতো তাহলে হয়তো মাথাটা সত্যি হারিয়ে ফেলতাম। ইচ্ছে বিরক্তিতে চোখ ঘুরিয়ে পেছনে তাকায়, যেন কারো সাহায্যের আশায়, কিন্তু আশেপাশে সকলে ব্যস্ত। কেউ অতিথি আপ্যায়নে, কেউ ব্যাগ গোছানোর কাজে। সে আবার ছেলেটির দিকে তাকায়। কিছু বলার আগে ছেলেটি আবারও বলে ওঠে, আচ্ছা সুন্দরী, তোমার নামটা জানতে পারি? ইচ্ছে ভ্রু কুচকে বলে, আপনার প্রশংসা শুনতে আসিনি, রাস্তা দিন। ছেলেটি একপাশে সরে দাঁড়ায়, তবে চোখ তার ইচ্ছের মুখ থেকে সরে না এক মুহূর্তের জন্যও। ইচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু বলবে কিনা ভাবছে, এমন সময় ঈশিতা পেছন থেকে ডেকে ওঠে, ইচ্ছে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ইচ্ছে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঈশিতার দিকে হাঁটা দেয়, আর ছেলেটি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে একগাল হাসি ফোটায়। মনে মনে বলে, আকর্ষণীয়, এতদিনে কেউ আমার কথা শুনে থমকে যায়নি, বরং মুখের ওপর কথা শুনিয়ে চলে গেছে। মজার মেয়ে। খানিক বাদে রেগে মেগে ইচ্ছে ঘরে ঢুকে দরজাটা একটু বেশি জোরে বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে ঈশিতা চমকে ওঠে। কি হয়েছে, এমন রেগে আছিস কেন? ঈশিতা কপাল কুঁচকে জিজ্ঞাসা করে। ইচ্ছে গাল ফুলিয়ে একদমে বলে ওঠে, আমার আসার সময় একটা অসভ্য ধাক্কা দিয়েছে। ভাবতো যেন রাস্তা ওর বাপের। ওপরে থেকে আবার ঝগড়াও করলো আমার সঙ্গে। ঈশিতা অবাক হয়ে বলে, তুই কার সাথে ধাক্কা খেয়েছিস? ইচ্ছে রাগে গজগজ করতে করতে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। একজন ভীষণ বেয়াদব। ধাক্কা খেয়ে বললাম চোখ আছে কিনা, তা না, উল্টো আমাকে বলছে সামনে এত সুন্দরী থাকতে ধাক্কা লাগলেও মাথা পেতে নেবে। ভাবতো দেখছিস। ঈশিতা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করে। বাহ, ভালো তো, প্রশংসা পেলি। ইচ্ছে চোখ বড় বড় করে ঈশিতার দিকে তাকায়। তুই কি আসলেই আমার বোন নাকি শত্রু? তারপর হাত গুটিয়ে দৃঢ় কণ্ঠে বলে, নেক্সট দেখা হলে বুঝিয়ে দিব এই ইচ্ছে তালুকদার কি জিনিস। রাতে খাওয়া দাওয়া সেরে ইচ্ছেরা সবাই ঘুমিয়ে পড়ে। কাল সকালে উঠে অনেক কাজ, গায়ে হলুদ বলে কথা, তাই কেউ দেরি করতে চায় না। পুরো বাড়িতে একটা উচ্ছ্বাস, আনন্দের আমেজ, কিন্তু তার মাঝে ঘুমের শহরে গভীর রাতটা কেমন যেন একটু অন্যরকম। ঘড়ির কাঁটা প্রায় 2টা ছুঁইছি। হঠাৎ ঈশিতার ফোন ভাইব্রেট করতে থাকে, প্রথমে একবার, তারপর আবার থেমে আবার শুরু। একটার পর একটা নাম্বার থেকে কল আসতেই থাকে। ঘুমের ঘরে ঈশিতা অস্বস্তি বোধ করে, কিন্তু ফোন ধরার শক্তি পায় না। জার্নি করে শরীর ক্লান্তি ভীষণ। মাথার পাশে রাখা ফোনটা ক্রমাগত আলো জ্বালিয়ে নিভিয়ে যাচ্ছে, যেন কারো অদৃশ্য উপস্থিতি জানান দিচ্ছে। ফোনের পর্দায় নম্বরে লম্বা সারি ঝলসে উঠছে, অথচ কেউ খবর রাখে না। কে এত রাতে এতবার ফোন করছে কেন? বাইরে কোথাও কি কোনো সমস্যা, নাকি এটা নিছকে এক অদ্ভুত খেলা? ঘুমের ঘরে ঈশিতা অস্পষ্টভাবে ফোনের স্ক্রিনের দিকে তাকায়, কিন্তু কল ধরার সাহস করে না। বুকের ভিতর কেমন যেন অজানা আতঙ্ক খেলে যায়। বিকালের আকাশ ধীরে ধীরে লালচে আভা কাটিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চারিপাশের পরিবেশে এক অন্যরকম আমেজে ছড়িয়ে পড়ে। আজ মির্জা বাড়িতে গায়ে হলুদের আয়োজন, তাই চারিপাশে ব্যস্ততার অন্ত নেই। বাড়ির সামনে বাহারি লাইট ঝুলিয়ে সাজানো হয়েছে। বাতাসে ফুলের মিষ্টি সুবাস আর খাবারের গন্ধ মিশে এক অন্যরকম উৎসবের আবহ তৈরি করেছে। গেটের সামনে কয়েকজন তরুণ ব্যস্ত স্টেজের শেষ মুহূর্তে সাজসজ্জায়। জয়ের চাচাতো ভাই আরফান নিজে স্টেজের দেখভাল করছে, প্রতিটা খুঁটিনাটি ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে ব্যস্ত। চারিপাশে আরো কয়েকজন হাতে হাত মিলিয়ে কাজ করছে, কেউ চেয়ার টেবিল গুছিয়ে দিচ্ছে, কেউ ফেরি লাইট লাগাচ্ছে। অন্যদিকে জয়ের বন্ধুরা মিলে সাউন্ড সিস্টেম ঠিকঠাক চলছে কিনা তা পরীক্ষা করছে। বক্স থেকে মাঝে মাঝে গান ছেড়ে শব্দ মিলিয়ে দেখা হচ্ছে মাইকের কানেকশন ঠিক রাখা হয়েছে কিনা। এক একজন হাসাহাসি করছে, আবার গান গেয়ে মজা করছে। বন্ধুর বিয়ে বলে কথা। অন্দরমহলে নারীদের ব্যস্ততা আরও বেশি। হলুদ বাটা নিয়ে আসছে, খাবারের ট্রে সাজাচ্ছে, কিশোরী মেয়েরা মেহেদি পড়ার জন্য একে একে বসছে, আর বড়রা তদারকি করছে যাতে কোনো ত্রুটি না থাকে। পুরো বাড়ি আলোর ঝলকানিতে স্নান করছে, যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে প্রতিটি কোণায়। রুস্তম মির্জার একমাত্র ছেলের বিয়ে, কোনো কিছুর যেন কমতি রাখেননি বাড়ির বড় কর্তা হিসেবে। ইচ্ছে হলো তোর? আর কতক্ষণ সময় নিবি তুই? সকলে ছাদে চলে গেছে, অনুষ্ঠান শুরু হবে, তাড়াতাড়ি কর প্লিজ, বলে ওঠে ঈশিতা। হলুদ শাড়িতে সেজেছে মেয়েটা, দারুণ দেখাচ্ছে। চোখে কাজলের হালকা টান, গলায় মানানসই মালা, হাতে মেহেদির রং, সব মিলিয়ে যেন এক অপসরী। কিন্তু ইচ্ছে এখনো আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত। ইচ্ছের মুখটা কাদো কাদো হয়ে আছে, বারবার শাড়ির কুচি ঠিক করার চেষ্টা করেও যেন কিছুতেই মনের মতো হচ্ছে না। অসহায়ের মতো ঈশিতার দিকে তাকিয়ে বলে, দেখ না, কিছুতেই ঠিক হচ্ছে না। মাকে একটু ডেকে নিয়ে আয় না প্লিজ, শাড়িটা একটু ঠিক করে দিক। ঈশিতা এক হাত কোমরে দিয়ে আরেক হাত দিয়ে নিজের কপাল চাপড়ায়। আহারে, এই মেয়েটা একটা শাড়ি পর্যন্ত ঠিক মতো পরতে পারে না। বলেই দ্রুত নিচে নেমে যায় কাকিমাকে ডেকে আনতে, আর ইচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অগোছালো শাড়িটা ঠিক করতে করতে বিড়বিড় করে, এত ঝামেলা কেন শাড়ি পরতে? কিছুক্ষণ বাদে রোকসানা বেগম ঘরে প্রবেশ করেন।
মেয়েকে এভাবে শাড়ি হাতে বসে থাকতে দেখে একগাল হাসি ফুটে ওঠে তার মুখে। আরো আগে কেন ডাকলি না মা? মৃদু হাসিতে বলেন তিনি। ইচ্ছে মায়ের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। কোনো কথা না বলে শাড়ির কুচিটা মায়ের হাতে তুলে দেয়, যেন ছোটবেলার মতো নির্ভরতা খুঁজে পায় মায়ের কাছে। রোকসানা বেগম মায়া ভরা চোখে মেয়ের দিকে তাকান, তারপর যত্ন করে শাড়ির কুচি ঠিক করেন, আঁচলটা সুন্দরভাবে গুছিয়ে দেন। এখন ঠিক হলো? আর দেরি করিস না, সবাই তো ছাদে উঠে গেছে। বলেই মেয়ের মাথায় একটা আলতো চাপ দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান তিনি। ইচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। সাজসজ্জা ঠিক আছে, কিন্তু মনটায় যেন কোথাও এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। একটু শ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। হলুদ রঙের জমকালো জামদানি শাড়িতে ইচ্ছেকে যেন পূর্ণ যুবতী লাগছে। রূপের জৌলুসে যেন চারিপাশের আলো আরো উজ্জ্বল হয়ে উঠেছে। কাজল রাঙা চোখের গভীরতা, পাপড়ির মতো নরম লাল টুকটুকে ঠোঁটের আকর্ষণ যেন এক অদ্ভুত মায়াবী আবহ তৈরি করে। লম্বা কালো চুল এলোমেলোভাবে পিঠে ছড়িয়ে পড়েছে, যেন রাতের আকাশে কালো মেঘের আভা। চিকন দুই ভ্রুর মাঝে টকটকে কালো একটা টিপ, যা ইচ্ছের সৌন্দর্যের আরেকটি বিশেষ অলংকার হয়ে উঠেছে। তবে সবকিছুর মাঝে সবচেয়ে আকর্ষণীয় সেই ছোট্ট তিল, যা তার গালের কোণে সৌন্দর্যের এক নতুন সংজ্ঞা তৈরি করে। লাভ ডিজাইনের স্বর্ণের চেনটি ঘরের আলোয় চকচক করে উঠছে ভীষণ। ফর্সা ত্বকে আরো ফুটে উঠেছে চেনটি। শেষবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে ইচ্ছে নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। হালকা আলোয় তার গাঢ় কাজল আঁকা চোখ দুটো আরো গভীর হয়ে উঠেছে, ঠোঁটের কোণে লুকানো চাপা হাসি। আয়নার অপর পাশে যেন আরেকটি মেয়ে দাঁড়িয়ে, যার চোখে স্বপ্ন, মনে একরাশ আবেগ, আর বুকের ভেতর এক অজানা অনুভূতির ঢেউ। ঠিক তখনই স্বচ্ছ আয়নায় ফুটে উঠে আরেকটি প্রতিচ্ছবি। শুভ্র পাঞ্জাবিতে দাঁড়িয়ে থাকা ধূসর, বুকটা ধূপ করে উঠে ইচ্ছের। যেন এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। শ্বাস ভারী হয়ে আসে ইচ্ছের, চোখের কোণে লজ্জার এক লালিমা খেলা করে। নিজের আবেগ লুকোতে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলে ইচ্ছে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে দ্রুত চোখ খুলে আবার আয়নায় তাকায়। ধূসর ভাইয়ের প্রতিচ্ছবি আর নেই। মনটা ছ্যাদ করে উঠে, যেন কিছু একটা হারিয়ে ফেলেছে। অজানা এক অনুভূতি কুণ্ডলি পাকিয়ে উঠে বুকের ভেতর। নিজেকে বোঝাতে চায় ভুল দেখেছে, কিন্তু হৃদয়ের এক কোণে কিসের যেন একটা শূন্যতা কাজ করে, যার কোনো ব্যাখ্যা ইচ্ছে নিজেই জানে না। ইচ্ছে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না, দম বন্ধ হয়ে আসছে যেন। বুকের ভেতর অজানা এক তাড়না, এক শূন্যতা। ধূসরের প্রতিচ্ছবিটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় সে গন্তব্য ছাদ। পায়ের তলায় ঠান্ডা মেঝে, বাতাসের স্পর্শ, কিছুই এখন তার অনুভবে নেই। শুধু হৃদয়ের অতল গহ্বরে একটাই চিন্তা, ধূসর ভাই। হাঁপাতে হাঁপাতে সিঁড়ির দিকে ছুটতে থাকে ইচ্ছে। ধূসর ভাই কি সত্যি ছিল নাকি মনের ভুল? সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠতে থাকে। শ্বাস ভারী হয়ে আসে, কিন্তু থামে না। মনে হচ্ছে ধূসর ভাই কোথাও অপেক্ষা করছে, অথবা সে নিজেই ধূসরের কাছে পৌঁছাতে চায়। ধরফর করা হৃদয়ের শব্দ যেন ইচ্ছের কানে প্রতিধ্বনিত হয়। বাতাস কি আজ একটু বেশি শীতল লাগছে? হালকা বাতাসে পর্দা একটু দুলে উঠছে। ইনায়েত সাহেব চশমাটা খুলে টেবিলে রাখলেন, মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। বিছানার পাশে রাখা চেয়ারে বসে আছেন মিসেস হৈমন্তী। চোখ মুখ শক্ত, তার কথাগুলো যে সহজে শেষ হওয়ার নয় সেটা বোঝাই যাচ্ছে। ইনায়েত সাহেব গম্ভীর স্বরে বলে ওঠেন, আমি আগেই বলেছি, ধূসরকে এসব বিষয়ে জোর করো না। আমার মনে হয় না ও তোমার ভাইজিকে পছন্দ করে। এ ব্যাপারটা এখানেই থামিয়ে দেওয়াই ভালো হবে। হৈমন্তী একটু রাগ মেশানো স্বরে, আপনার মনে হয়? ছেলেটা তো আমাদের কিছু বলে না। কিভাবে নিশ্চিত হলেন? ধূসর অনেক দিন বাইরে ছিল, এখন অন্তত চাই ওর একটা গতি পাক, নিজের সংসার গড়ে তুলুক। ইনায়েত সাহেব একটু বিরক্ত হয়। বিয়ে কি জোর করে দেওয়া যায়? ভালোবাসা চাওয়া এসব না থাকলে সম্পর্ক টেকে না। আমি চাই না আমার ছেলের জীবন নিয়ে কোনো জটিলতা তৈরি হোক। হৈমন্তী অভিমানী কণ্ঠে স্বামীকে উদ্দেশ্য করে বলেন, তাহলে কি ও আজীবন এভাবেই থাকবে? আমি তো মা, আমার কি কিছু ইচ্ছে থাকতে পারে না? ইনায়েত গভীর নিঃশ্বাস ফেলে, তোমার ইচ্ছেকে সম্মান করি, কিন্তু ধূসরের ইচ্ছেটাও বুঝতে হবে। সময়ের উপর ছেড়ে দাও, জোরাজোরি করে লাভ নেই। হৈমন্তী কিছু বলতে গিয়েও চুপ করে যান। চোখে চিন্তা ছাপ ফুটে উঠে। ইনায়েত সাহেব চুপচাপ পাশে রাখা পানির গ্লাসটা হাতে তুলে নিলেন, যেন আলোচনাটা এখানেই শেষ করতে চান। ঘরে নীরবতা নেমে আসে। নীরবতা ভেদ করে হৈমন্তী বলে উঠে, কপালে ভাঁজ ফেলে, ধূসরকে ফোন দিয়েছো? কখন আসবে ছেলেটা? সে কখন আসবে আসুক। আপাতত আমার গিন্নি একটু বুকে আসেন, আপনাকে দরকার। বলেন ইনায়েত। হৈমন্তী চোখ বড় করে তাকায় স্বামীর দিকে। বুড়ো বয়সে আপনার রসিকতা কমলো না আর। আরে বয়স তো কেবল সংখ্যা। তাছাড়া তোমার মতো সুন্দরী বউ থাকলে রোমান্স না করে কি থাকা যায়?
হৈমন্তী মুখে রাগ দেখানোর চেষ্টা করলেও চোখের কোণে হাসির ঝিলিক দেখা গেল। ইনায়েত সাহেব মুচকি হেসে বই বন্ধ করে পাশে রাখেন। হৈমন্তীর মন ভালো করতে পেরেছেন ভেবেই হাসেন। ইনায়েত বিয়ের বাড়ির ব্যস্ততার মাঝেও এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্ককে এখনও জীবন্ত করে রেখেছে যেন। গানের সুরে পুরো ছাদ মাতোয়ারা হয়ে আছে। স্টেজের এক কোণে জয়কে ঘিরে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাজিনরা হই হুল্লোড়ে মেতে উঠেছে। ছোট বাচ্চারা মনের আনন্দে নেচে বেড়াচ্ছে, আর মেয়েরা চেয়ার পেতে জমিয়ে আড্ডায় ব্যস্ত। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে ছাদে উঠে ইচ্ছে। শ্বাস ভারী হয়ে আসছে, বুক ধরফর করছে। তবুও ইচ্ছে চারিপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজে বেড়ায় কাউকে। এক মুহূর্ত থেমে নিয়ে ঈশিতার দিকে এগিয়ে যায়। উত্তেজিত গলায় বলে ইচ্ছে। ঈশিতা তখন রুহির সাথে গল্পে এতটাই ডুবে আছে যে ইচ্ছের কথার গভীরতা টেরই পায় না। একরকম অবহেলায় ফোনটা হাতে দিয়ে আবার নিজের গল্পে মেতে ওঠে। ইচ্ছে ফোনটা হাতে নিয়ে দ্রুত স্ক্রিনের দিকে তাকায়। আঙ্গুল দ্রুত কিছু খুঁজতে থাকে, যেন সময়ের সঙ্গে এক অজানা প্রতিযোগিতা চলছে। ইচ্ছে হাতে ফোন ধরে দাঁড়িয়েছিল ফাঁকা জায়গায়, মাঝে মাঝে নিঃশ্বাস জোরে জোরে ফেলতে থাকে। চোখে এক ধরনের অজানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল ইচ্ছের। এক মুহূর্তে ধূসরের নাম্বার ডায়াল করে কল দেয়। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার কোনো উত্তর আসছে না। কলগুলি একে একে কেটে যায়। ইচ্ছে আরেকবার চেষ্টা করে, এবার ষষ্ঠবার, কিন্তু আবারও ফোনটা কেটে যায়। ইচ্ছের মনে কিছু অদ্ভুত শূন্যতা, কিছু অনির্দেশ্য কষ্ট যেন এসে ভর করে। সপ্তমবার কল যায়, এবার যেন একটু আশাবাদী হয়ে ওঠে, কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে উত্তর আসে না। হালকা শ্বাসের শব্দ ছাড়া কিছু শোনা যায় না। তবে হুট করে ফোনটা হঠাৎ হাত থেকে পড়ে যায়। শব্দ ছাড়াই ছাদের মেঝেতে গিয়ে পড়ে। ইচ্ছে আর সহ্য করতে পারে না। চোখ থেকে গড়িয়ে পড়ে পানির বিন্দুকণা। চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। ইচ্ছের কাঁধে ভারী এক যন্ত্রণা জড়াতে থাকে, যেন সারা শরীরটা ভারী হয়ে এসেছে। নিজের মধ্যে কোথাও এক অমলিন দুঃখ ইচ্ছেকে টানে। কিছু হারানোর ভয়ে ইচ্ছে কুকড়ে উঠে। বারবার ফোন আর ধূসরে শ্বাসের শব্দ মস্তিষ্কে বাড়ি খেতে থাকে। এমন সময় হঠাৎ এক পরিচিত কণ্ঠস্বর ইচ্ছের কানে পৌঁছায়। দৃষ্টি তুলে দেখে সেই ধাক্কা দেওয়া ছেলেটি দাঁড়িয়ে কিছুটা হাসি মুখে হাসতে হাসতে বলে, এই যে সুন্দরী, একা একা এখানে কি করছো? ইচ্ছে প্রথমে কিছুটা অবাক হয়ে তাকায়, তারপর তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলে। মুখে কিছুটা লজ্জার অস্বস্তি ফুটে ওঠে। ইচ্ছে দ্রুত উত্তর দেয়, কিছু না, আপনার কি দরকার? ছেলেটা একটু হাসে, যেন ইচ্ছের মুখে অস্বস্তি দেখে আনন্দ পায়, তবে কোনো প্রতিক্রিয়া না দিয়ে বলে, আমি শুধু ভাবলাম এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো, কিছু সমস্যা হয়েছে নাকি? ইচ্ছে কিছুটা গম্ভীর হয়ে বলে, আমার কোনো সমস্যা নেই, আপনি চলে যান। ছেলেটা আর কিছু না বলেই চলে যায়। আর ইচ্ছে একা দাঁড়িয়ে থাকে, চোখ টলমলে পানিতে। মনে এক ধরনের বেদনা, সারা শরীর যেন অবশ হয়ে আসছে ধীরে ধীরে। অন্যদিকে ইনান ছাদের এক কোণে দাঁড়িয়ে চারিপাশে আনন্দ উৎসব উপভোগ করছিল চুপচাপ। হঠাৎ পাশ থেকে তার বন্ধু রিশাদ কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে, মেয়েটা কে রে? ইনান কিছুটা অবাক হয়ে বন্ধুর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। ইচ্ছে তখনও নিজের চোখের পানি লুকাতে ব্যস্ত। শাড়ি পরিহিত ইচ্ছেকে দারুণ লাগছে। ইনান একটু হেসে বলে, চিনি না রে ভাই, 2 দিন আগে ধাক্কা লেগেছিল, তখন থেকেই দেখছি মেয়েটা বেশ চমৎকার। ইনানের কথায় পাশে দাঁড়িয়ে থাকা ওদের বন্ধুদের পুরো গ্যাং চিৎকার দিয়ে ওঠে। ওহো, তাহলে বুঝি ইনানের হৃদয় অবশেষে কাপল। রিশাদ কাঁধে চাপড় দিয়ে বলে, বন্ধু, এই প্রথম তোর মুখে কোনো মেয়ের প্রশংসা শুনলাম। এবার কি তবে একলা থাকার যোগ শেষ? ইনান কিছু না বলে শুধু মুচকি হাসে, চোখে একরকম রহস্য লুকিয়ে। আর দূরে দাঁড়িয়ে থাকা ইচ্ছে জানতেও পারে না কোনো এক অজানা খেলায় সে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে। এমন সময় জয়ের চাচাতো ভাই আরফান এসে ইনানদের আড্ডায় যোগ দেয়। তোরা কি নিয়ে এত কথা বলছিস, আমাকেও জানাতে পারিস? বলে উঠে আরফান। রিশাদ ইচ্ছের দিকে তাকিয়ে বলে, মেয়েটা কে রে আরফান? আরফান তাকিয়ে দেখে সামনে ইচ্ছে দাঁড়িয়ে, একটু হাসলো, তারপর বলল, জয়ের ফুফাতো বোন। ইচ্ছে মেয়েটা বেশ ভালো, ভদ্র। তারপর কৌতূহলী হয়ে জানতে চাইলো, কিন্তু তোরা ওর খোঁজ নিচ্ছিস কেন? পাশ থেকে তানহা হেসে বলে উঠল, আরে ভাই, ইনান তো এই মেয়ের পিছে পাগল হয়ে গেছে। ইনান সঙ্গে সঙ্গে তানহার দিকে তাকিয়ে বলল, তুই চুপ করবি, বাজে বকিস না। রিশাদ হাসতে হাসতে বলল, সত্যি বলছি ভাই, তোর চোখে মুখে যা দেখছি সেটা তোর মিথ্যে নয়। আরফান মজা পেয়ে বলল, হা হা হা, তাহলে কি ইরানের মনে ধরেছে মেয়েটা? ইনান বিরক্ত হয়ে বলল, কিছুই হয়নি, ধাক্কা লেগেছিল বলে চিনতাম, ব্যাস। আরফান একটু গম্ভীর হয়, শোন, ইচ্ছে মেয়েটা সাধারণ হলেও সাধারণ না। ওর সামনে বেশি বাড়াবাড়ি করিস না, নয়তো বিপদে পড়বি। ওদের কিন্তু একটা বড় ভাই আছে, শোন তালুকদার, বুঝে শুনে তুলিস। ইনান কিছুক্ষণ চুপ করে থাকলো। ধূসর তালুকদার নামটা শুনে একটা অদ্ভুত উত্তেজনা আর কৌতূহল কাজ করলো তার মধ্যে। ইচ্ছেময়ী, চমৎকার মেয়ে, কিন্তু ধূসর তালুকদার নামটা শুনে মনে হলো বিষয়টা তো সহজ না, কিছু একটা রহস্য আছেই।
হলুদের আয়োজন পুরোপুরি জমে উঠেছে। ছাদে ঝুলানো রঙিন বাতির আলোয় চারিপাশ যেন সোনালি আভায় ছেয়ে গেছে। হাসি ঠাট্টায় মুখরিত মির্জা বাড়ির ছাদ। চারিদিকে উৎসবের আমেজ। রস্তম মির্জা ও তার সহধর্মিনী জাকিয়া বেগম ছেলের গায়ে হলুদ ছোঁয়ালেন ভালোবাসার পরশ দিয়ে। আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একে একে এসে জয়কে হলুদ মাখিয়ে দিচ্ছে। বড়রা রীতি অনুযায়ী আনুষ্ঠানিকতা পালন শেষে নিজেদের কাজে মনোযোগ দিলেও তরুণ তরুণীরা পুরোটা ছাদ দখল করে নিয়েছে। একে একে সবাই জয়ের গায়ে হলুদ দিচ্ছে। হাসি ঠাট্টা আনন্দ উল্লাসে চারিপাশ মুখর হয়ে উঠেছে। কিন্তু এই পুরো হইচইয়ের মাঝেও এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে ইচ্ছে। চোখ কিছুটা অন্যমনস্ক। হাতের আঙ্গুলগুলো শাড়ির আঁচল মুঠো করে ধরে আছে, যেন কিছু ভাবছে বা হয়তো কিছু অনুভব করার চেষ্টা করছে। এই সময় হঠাৎ ঈশিতা ওর পাশে এসে দাঁড়ায়। কিরে, হলুদ দিবি না? সবাই কত মজা করছে, আর তুই এখানে ধ্যান ধরে দাঁড়িয়ে আছিস কেন? ঈশিতা ইচ্ছের হাত ধরে টান দেয়। তাড়াতাড়ি চল প্লিজ। ইচ্ছে ঈশিতার কথায় কিছুটা চমকে উঠে চোখ তুলে সামনে তাকায়। জয় হাসি মুখে বন্ধুদের সাথে মজা করছে। হলুদ মাখানো মুখে দুষ্টুমির ছাপ। চারিপাশে আনন্দ যেন মুহূর্তের জন্য ইচ্ছেকে স্পর্শ করতে ব্যর্থ হয়। একটু হাসার চেষ্টা করে, কিন্তু কেন যেন তার ঠোঁটের কোণে সেই হাসিটা জমে ওঠে না। রিশাদ এক ধাক্কায় ইনানের কাঁধে হাত রেখে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, তাহলে এটাই সত্যি? ইনান অবশেষে হৃদা পরাজয় মেনে নিয়েছে? তানহা পাশ থেকে ভ্রু উঁচিয়ে যোগ করলো, তাহলে আর দেরি কেন? যা করার এই বিয়ের মাঝেই করতে হবে, নইলে বেচারা ইনান হয়তো অভিমানে গলে যাবে। রিশাদের কথায় হাসির রোল পড়ে যায় বন্ধু মহলে। সবাই মেতে উঠে মশকরায়, কিন্তু ইনান নিশ্চুপ। গভীর কালো চোখ যেন চিন্তায় ভারী, ঠোঁটের কোণে রহস্যময় চাপা হাসি। তার মনে সিদ্ধান্ত গেঁথে গেছে যেন থামলে চলবে না। রাত নিস্তব্ধ, অথচ বাতাস ভারী কোনো অদৃশ্য চাপ নিয়ে। আকাশে এ বিদ্যুৎ রেখার ক্ষণিক উপস্থিতি যেন অন্ধকারকে আরো গাঢ় করে তুলেছে। দূরে কোথাও একাকী নিশাচর পাখির ডাক সুরে অজানা শূন্যতার গুঞ্জন। ছাদের হলুদ আলো নিভে আসছে, ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যেন অন্ধকারের অদৃশ্য হাত ধীরে ধীরে সব গ্রাস করছে। বাতাসে ভাসমান এক অপার্থিব সজীবতা, অথচ গভীরে চাপা এক অস্থিরতা, এক রহস্যময় প্রতীক্ষা। কিসের তা জানা নেই। আকাশের গুমট ভাবের দিকে কারো খেয়াল নেই। সকলে ব্যস্ত আনন্দ উৎসবে। উৎসবের মাতোয়ারা মানুষেরা তখনও অচেতন ছিল প্রকৃতির রুদ্ররূপ সম্পর্কে। হাসি গান আড্ডায় ছাদ ভরে উঠেছে। কেউ মজে আছে গানে, কেউ আবার ব্যস্ত ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে মুহূর্ত বন্দি করতে। কিন্তু প্রথম দমকা বাতাসে উৎসবের মঞ্চ যেন কেঁপে ওঠে। স্টেজের কাপড় উঠতে লাগলো এলোমেলো ভাবে প্রবল বাতাসে, কিন্তু প্রকৃতি যেন ঠিক করে রেখেছিল আজ তার উন্মাদনার পালা। এক ঝটকায় বিদ্যুৎ চমকালো। মুহূর্তের মধ্যে আকাশ ফেটে নামে ঝুম বৃষ্টি। বৃষ্টির ভারী ফোঁটাগুলো ছাদের মেঝেতে আঘাত করতে থাকে, যেন বাদ্যের তালে প্রকৃতিরই কোনো গোপন আয়োজন। প্রথমে দু একজন ছাদ থেকে নেমে আসে, তারপর হুড়োহুড়ি লেগে যায়। মেয়েরা শাড়ির আঁচল ধরে ছুটছে, ছেলেরা চেঁচিয়ে হাসাহাসি করতে করতে নামছে নিচে। চারিপাশে ছুটাছুটি হই হুল্লোড়, কিন্তু এরই মাঝে কেউ একজন ঠিক বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে। জয়ের হলুদ সন্ধ্যার আলো ম্লান করে দিয়ে আকাশে যেন কোনো এক মহাশক্তির প্রলয় শুরু করে। চারিদিকে বিদ্যুতের ঝলকানি, আকাশের গর্জন, তারপর নেমে আসা ধরনী কাঁপিয়ে দেওয়া ঝুম বৃষ্টি। তবে এই কোলাহলের মধ্যেও একজন সম্পূর্ণ অন্যরকম। কেউ একজন ছাদের এক কোণে স্থির দাঁড়িয়ে সমস্ত কোলাহল পাশ কাটিয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। মুখে কোনো উচ্ছ্বাস নেই, নেই কোনো উত্তেজনা, শুধু গভীর কঠিন এক দৃষ্টি। বৃষ্টির গন্ধ, জল ভেজা বাতাস আর প্রকৃতির এই বুনো রূপে মিশে যেতে চায় যেন। এমন সময় ব্ল্যাক আউট। সারা বাড়ি মুহূর্তের মধ্যে অন্ধকারে ঢেকে যায়। উজ্জ্বল আলোয় ঝলমল করতে থাকা ছাদ হঠাৎ নিঃশেষ হয়ে যায় গভীর অন্ধকারে। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে স্তব্ধতা নেমে আসে চারিপাশে। বৃষ্টি তখন অঝোরো ধারায় পড়ছে। আকাশ বিদ্যুতের আলো একেবারে জ্বলে ওঠে, তারপর আবার সবকিছু অন্ধকার হয়ে যায়। চারিদিকে শুধু মানুষের চিৎকার, কেউ হতবাক হয়ে দাঁড়িয়ে, কেউ বা আতঙ্কিত কণ্ঠে নাম ধরে ডাকে, কেউ আবার হাসতে হাসতে বলে, আহা, ঠিক সিনেমার মতো দৃশ্য। এমন সময় বৃষ্টি চিরে বজ্রের মতো এক প্রচণ্ড গর্জন শোনা যায়। গুম গুম শব্দে যেন পুরো পরিবেশ কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে যায়। ভালো করে শুনতে চায় যান্ত্রিক কোনো শব্দ না প্রকৃতির তাণ্ডব, তবে কেবল বৃষ্টির অনবরত ঝরতে থাকা শব্দটাই শোনা যায়। ঘরে অন্ধকার চিরে হঠাৎই দুইটা তীব্র হেডলাইটের আলো ছাদমুখী পথটাকে আলোকিত করে তোলে। সাদা হলুদ আলোর ছটা বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, যেন অন্ধকারকে ঠেলে সরিয়ে দিচ্ছে কোনো এক অজানা আগন্তুক। কেউ একজন নিঃশ্বাস চেপে রাখে। আলো যতই সামনে এগোয় ততই একটা অস্পষ্ট অবয়ব ধীরে স্পষ্ট হতে থাকে। বৃষ্টি ধীরে ধীরে আরো ঘন হয়ে নেমে আসছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে একটানা। ইচ্ছে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে অপলক তাকিয়ে আছে সামনের দিকে। ঠোঁট দুটো অনড়, চোখের পাতাগুলো কাঁপছে, যেন সামনে ঘটে যাওয়া দৃশ্যটা ধরা দিতে চাইছে না পুরোপুরি। নিচে কাদামাখা পথের উপর ধীর গতিতে এগিয়ে আসছে কালো মার্সিডিজ। এর হেডলাইটের আলো কুয়াশাচ্ছন্ন বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হয়ে রহস্যময় এক আবহ তৈরি করছে। গেটের সামনে এসে থামে গাড়িটি। এক মুহূর্তের নৈশব্দ, তারপর দরজা খুলে গুমগুম আওয়াজ বন্ধ করে ধূসর বেরিয়ে আসে।
ধূসরের গা বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে, কপালের চুল এলোমেলো হয়ে ভিজে গেছে, তবুও চোখ দুটো স্থির তীক্ষ্ণ। ছাদের উপর দাঁড়িয়ে থাকা ইচ্ছে মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায়, বুকের ভিতর ধুকপুকানি বাড়তে থাকে। বৃষ্টিতে ভিজতে থাকা ইচ্ছের হলুদ শাড়ি যেন তার ত্বকেরই অংশ হয়ে গেছে। ভেজা কাপড় শরীরে লেপটে গিয়ে প্রতিটা ভাঁজ স্পষ্ট করে তুলেছে। ভেজা চুল এলোমেলো হয়ে ঘাড় বেয়ে নেমে এসেছে কোমর ছাড়িয়ে নিচে। জলের ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। শীতল বাতাস ইচ্ছের সারা শরীর বেয়ে কাঁপন ধরাচ্ছে, অথচ ইচ্ছে স্থির দাঁড়িয়ে আছে অজানা এক অনুভূতির ঘোরে আচ্ছন্ন হয়ে। অন্যদিকে ধূসরও থেমে যায়, ছাদের দিকে তাকিয়ে এক স্থির দৃশ্যের মতো। বৃষ্টিতে ভিজতে থাকা ইচ্ছের দিকে তাকিয়ে থাকে একটানা গভীর। বোঝার চেষ্টা করে ইচ্ছেকে, নাকি অনেক কিছু বুঝেও ফেলে। চারিপাশের কোলাহল ধীরে ধীরে স্থিমিত হয়ে আসে, কেবল বৃষ্টির শব্দ, ভিজে কাদার গন্ধ আর দুই জোড়া চোখের ভাষাহীন কথোপকথন। ধূসর আজও সেই চিরচেনা অভিজাত রূপে, তবে বৃষ্টির ছোঁয়ায় তার উপস্থিতি যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। কালো ফর্মাল প্যান্টের সঙ্গে গাঢ় নেভি ব্লু শার্ট, উপরে কালো ব্লেজার, যা বৃষ্টির ফোঁটায় ভিজে আরো গাঢ় দেখাচ্ছে। উন্মুক্ত গলায় টান টান শার্টের কলার আর স্লিম ফিটেড পোশাক তার সুঠাম গড়নকে আরো শার্প করে তুলেছে। মাথার ভেজা চুল এলোমেলো হয়ে পড়েছে, কিছুটা কপালে লেগে আছে। জলের কণা গড়িয়ে পড়ছে তীক্ষ্ণ চোয়ালের কিনারা বেয়ে। নাকের ধারে আটকে থাকা এক ফোঁটা পানি আলোতে ক্ষণিকের জন্য চিকচিক করে ওঠে, তারপর ধীর গতিতে নেমে আসে থুতনির কিনারা ঘেঁষে। ধূসরের চোখ জোড়া অদ্ভুত এক গভীরতা বহন করে, যেন এক ঝলক দেখলেই সেই গভীরতায় ডুবে যেতে হয়। গাড়ির হেডলাইটের মিশ্র আলোর নিচে ধূসরের তীক্ষ্ণ মুখায়ব আরও বেশি মূর্ত হয়ে ওঠে। বৃষ্টিতে ভিজে ধূসরের পোশাকের কাপড় কিছুটা সেদিয়ে গেছে গায়ে। পানি আর অন্ধকার মিলিয়ে ধূসরকে এক রহস্যময় চরিত্রে পরিণত করেছে। ধূসর নীরবে দাঁড়িয়ে আছে, অথচ তার উপস্থিতি ঘিরেই রেখেছে চারিপাশের পরিবেশ। চারিদিকে ঝমঝম শব্দে বৃষ্টি ঝরছে, যেন পুরো পৃথিবী জুড়ে জলধারা নেমেছে। একের পর এক বজ্রপাত আকাশ চিরে যাচ্ছে, আর বাতাসে শো শো শব্দে পুরো মির্জাবাড়ি যেন কাঁপছে। বৃষ্টির ভেজা শাড়ির আঁচল হাতে মুঠো করে ইচ্ছে পাগলের মতো ছুটতে থাকে নিচে। ধূসরকে দেখেই যেন তার ভিতরটা আরো এলোমেলো হয়ে গেছে। পায়ের নিচে ভেজা মেঝে, শাড়ির নিচের অংশ কাদায় মাখামাখি, কিন্তু কিছুতেই থামতে চায় না ইচ্ছে। সিঁড়ির শেষ ধাপে পৌঁছাতে হঠাৎ কারো শক্ত হাত ইচ্ছের কবজি আঁকড়ে ধরে। ইচ্ছে কিছু বুঝে ওঠার আগে শক্ত পৃষ্ঠে ধাক্কা খেয়ে শরীরটা সামনে ঝুঁকে যায়। তারপর মুহূর্তের মধ্যে তাকে কেউ একটা ফাঁকা ঘরের দিকে টেনে নিয়ে যায়। ঘরটা পুরোপুরি অন্ধকার, শুধু জানালার ফাঁক গলে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে ভিতরটা আলোকিত করে তুলছে। শ্বাস কাঁপতে থাকে ইচ্ছের, বুক ধকধক শব্দে দুলছে। চোখ বড় বড় করে সামনের অবয়বটা বোঝার চেষ্টা করে সেই। আপনি? ইচ্ছেকে ঠান্ডা শক্ত এক পুরুষালী হাত দেয়ালের সঙ্গে চেপে ধরে। শাড়ির ভেজা আঁচল একপাশে সরিয়ে উন্মুক্ত কোমরে ধূসর আঙ্গুল চালিয়ে দেয়। ঠান্ডা স্পর্শে ইচ্ছের গা শিউরে ওঠে। একটানে বলিষ্ঠ বাহুতে মিশিয়ে নেয় ইচ্ছেকে, যেন শত ঝড় বৃষ্টি এলেও এই বাঁধন ছিন্ন হবে না। ধূসর মুখ নামিয়ে আনে ইচ্ছের কানের কাছে, গাঢ় কণ্ঠে ফিসফিস করে, এতটা বিপদ হতে শিখলি কবে? ইচ্ছাময়ী, 17তে আমাকে উন্মাদ করে তুলেছিলি, আর 18তে পৌঁছানোর আগেই পুরো পাগল বানানোর ইচ্ছা হচ্ছে। ইচ্ছে ধূসরকে ঠেলে সরাতে চায়, কিন্তু হাত পা অবশ হয়ে আসে। শাড়ির ভেজা ভাঁজ শক্ত করে খামচে ধরে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ধূসরের চোখের গভীরে ঝড়ের মতো কিছু একটা তাণ্ডব, যেটার থেকে নিজেকে বাঁচানোর উপায় ইচ্ছে জানা নেই। ধূসর ইচ্ছেকে আরো শক্ত করে নিজের দিকে টেনে নেয়, যেন এই মুহূর্তে ইচ্ছে এক চুলও সরতে না পারে। ইচ্ছে ছটফট করে, হাতের মুঠোয় শাড়ির আঁচল চেপে ধরে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে, কিন্তু ধূসরের দৃঢ় বাহুতে সে যেন আরো বেশি বন্দী হয়ে পড়ে। বাইরে এখনো বৃষ্টি ঝরছে অবিরাম, যেন প্রকৃতিও থমকে গেছে এই এক মুহূর্তে। বিদ্যুতের আলোয় ধূসরের মুখে এক ধরনের তীব্রতা খেলে যায়। ধূসরের ভেজা চুল থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে কপাল বেয়ে, আর সেই গভীর চোখ হে একরাশ দহন। হঠাৎই ধূসর মুখ নামিয়ে আনে ইচ্ছের উন্মুক্ত ভেজা গলায়। ঠোঁট ছুঁয়ে দিতেই ইচ্ছের দম আটকে যায়, শরীর কেঁপে ওঠে। চোখ বড় বড় হয়ে ধূসরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ধূসর যেন এখন অন্য জগতে। সময় নিয়ে গভীরভাবে ইচ্ছের গলায় এক অমোঘ চিহ্ন এঁকে দেয়, যেন জানিয়ে দিতে চায় এই অধিকার তার, শুধু তার। ইচ্ছে চমকে উঠে, নিঃশ্বাস ঘন হয়ে আসে, বুক ধকধক শব্দে কাঁপতে থাকে। হাত দুটো ধূসরের শার্টের কলারে উঠে আসে থামানোর জন্যে, কিন্তু ইচ্ছের শক্তি যেন ব্যর্থ হয়ে যায় ধূসরের দৃঢ়তার সামনে। ধূসর ধীরে ধীরে মুখ তুলে আনে ইচ্ছের বড় বড় চোখের দিকে, গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বিদ্যুতের আলো এক মুহূর্তের জন্য দুজনের মুখ আলোকিত করে তোলে। একটা মায়াবী বিভ্রম তৈরি হয় চারিপাশে। তারপর ধূসর মুখ নামিয়ে নিয়ে খুব ধীরে তীব্র কণ্ঠে ফিসফিস করে ওঠে, বৃষ্টি থামলে কি ভাবছিস আমি থেমে যাব? তুই যে ঝড় তুলে দিয়েছিস ইচ্ছাময়ী, সেটা সহজে থামবে নয়। ধূসর ইচ্ছের হাতটা আরো শক্ত করে ধরে রেখে গভীর চোখে তাকিয়ে থাকে, কণ্ঠস্বরে এক ধরনের দাবির আভাস। কি বলেছিলাম মনে আছে? আমাকে রেখে আসার শাস্তি শোধে আসলে শোধ করব। আমার থেকে নিজেকে কিভাবে সরিয়ে নেবে ইচ্ছাময়ী? ইচ্ছে আতঙ্কে ধূসরের চোখে চোখ রাখতে পারে না। নিঃশ্বাস ভারী হয়ে আসে, হাত পা কাঁপতে থাকে। ধূসরের স্পর্শের উষ্ণতা ইচ্ছে শরীর জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। ইচ্ছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়,
ঠিক তখনই প্রকৃতিও যেন এক লহমার জন্য জমে ওঠে। বাইরে প্রচণ্ড গর্জনে বিদ্যুৎ চমকে ওঠে। ঘর জুড়ে সাদা আলো ছড়িয়ে যায় এক মুহূর্তের জন্য। সেই আলোতে ধূসর চোখ বন্ধ করে একরকম গভীর নিঃশ্বাস নেয়। আর সেই ফাঁকে ইচ্ছে সুযোগ বুঝে বাঁধন থেকে ছিটকে বেরিয়ে যায়। পেছনে ধূসর একটু অবাক হয়, কিন্তু বাধা দেয় না। শুধু দরজার দিকে তাকিয়ে একপাশে ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসে। চোখে একরকম দৃষ্টি খেলে যায়। শিকার যদি ভাবে পালিয়ে গেছে, তবে সে বোকার স্বর্গে বাস করছে। বাহিরে প্রকৃতি যেন উন্মত্ত হয়ে উঠেছে। আকাশ বিদীর্ণ করে ঝরে পড়ছে অবিরাম জলধারা। প্রতিটি বিন্দু যেন এক একটি ধারালো অস্ত্র, আঘাত হানছে ধরনীর বুকে। মাঝে মধ্যে বজ্রকণ্ঠে চিৎকার করে ওঠে আকাশ। প্রচণ্ড গর্জনে কেঁপে ওঠে চারিদিক। বিদ্যুতের হিংস্র শিখা অন্ধকার চিরে দিগন্ত জুড়ে বিচ্ছুরিত হয়, মুহূর্তের জন্য আলোকিত করে তুলে থমথমে রাত। গভীর আধারে ঢাকা এই রাত যেন ভয়াল রুদ্ধশ্বাস, এক প্রতীক্ষা। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের মাঝে লুকিয়ে আছে এক রহস্য, এক দুর্বার আকর্ষণ, যা হৃদয়কে শিহরিত করে, আবার গভীর অজানার দিকে ঠেলে দেয়। মোমবাতি নিভু নিভু আলোয় ইচ্ছের মুখে লালচে আভা ছড়িয়ে পড়েছে, যেন কোনো গোপন আগুন ধিকি ধিকি জ্বলছে তার ত্বকের উপর। গভীর ঘুমে আচ্ছন্ন ইচ্ছে। নিঃশ্বাসের ওঠানামায় তার বুক ধীরে ধীরে উঠছে নামছে। ধূসর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইচ্ছের দিকে, যেন সময় থমকে গেছে। ইচ্ছের নরম হাত ধূসরের উরুর উপর রাখা। ঠান্ডা আঙ্গুলের সংস্পর্শে ধূসরের মুষ্টি ধীরে ধীরে কষে আসছে। চোখে মুখে স্থিরতা, কিন্তু ভিতরে যেন কোনো দুর্বার ঝড় বয়ে যাচ্ছে। পাশেই মেহেদি আর্টিস্ট ইচ্ছের হাত ধরে নিখুঁত নকশা এঁকে যাচ্ছে, কিন্তু ধূসরের চোখ আটকে আছে অন্যখানে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত দুটো ছুঁয়ে গেছে। নিস্তব্ধতার মধ্যে শুধু বৃষ্টির একটানা শব্দ আর দূরের বজ্রপাতের গর্জন, যেন পুরো প্রকৃতি আজ কোনো অদৃশ্য রহস্যের সাক্ষী হয়ে আছে। ইচ্ছে তখন থেকেই লুকিয়ে বেড়াচ্ছে। ধূসরের সামনে আর একবারও পড়েনি। লজ্জা, শিহরণ আর একরাশ দুর্বোধ্য অনুভূতি যেন ঘিরে রেখেছে। রাতের সেই ধূসরের স্পর্শ, কানে বাজতে থাকা ফিসফিস করা শব্দ, সবকিছু মিলে ইচ্ছে যেন নিজের ভেতরে গুটিয়ে গেছে। কিন্তু ধূসর এত সহজে ছাড়ার পাত্র নয়। যেমন করে প্রতিবার ঘুড়ির সুতোয় মাঞ্জা লাগাতে আসে, ঠিক তেমনভাবে এবারও সময় মতো চলে এসেছে ইচ্ছের হাত রাঙাতে। যেন কিছুই হয়নি, যেন রাতের সেই তীব্র মুহূর্তগুলো একান্তই ইচ্ছের কল্পনা ছিল। ঘরের দরজায় আলগা শব্দ। ইচ্ছে জানতেও পারেনি কখন ধূসর এসে দাঁড়িয়েছে। ধীর পায়ে এগিয়ে এসে ইচ্ছের ঠিক সামনে বসে পড়ে ধূসর। একবারও কিছু না বলে ধীরলয়ে ইচ্ছের কাঁপতে থাকা হাত নিজের শক্ত হাতে তুলে নেয়। তারপর মেহেদিতে ভেজা ইচ্ছের নরম আঙ্গুলে ডগা ছুঁয়ে দেয় নিজের শক্ত পৃষ্ঠে। ধূসর শ্বাস আটকে তাকিয়ে থাকে ইচ্ছের দিকে। তৎক্ষণাৎ ধূসর মুচকি হেসে বলে ওঠে, তুই লুকাতে পারিস, আমি খোঁজ নিতে পারি ইচ্ছাময়ী। এবার আমার ঘড়ির সুতোটা ঠিকঠাকভাবে রাঙিয়ে দিবি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চলেছে। রাজশাহীর অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ের প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রকৃতি যেন আজ বিরূপ। কাল রাতের দুর্যোগের পরও আকাশের গায়ে মেঘের ছায়া, কিন্তু রোদের তীব্রতা এতটুকু কমেনি। গোমট বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন প্রকৃতি নিজেই কোনো অজানা অশান্তির সংকেত দিচ্ছে। কমিউনিটি সেন্টারের অভ্যন্তরে রাজকীয় সাজসজ্জার ছটা। ঝাড়বাতির সোনালি আলোয় চারিপাশ জলজল করছে। সুসজ্জিত ফুলের তোড়া আর মখমলের পর্দা মিলিয়ে এক মনোমুগ্ধকর আবহ তৈরি হয়েছে। ব্যস্ততা চারিদিকে। বরযাত্রীদের আগমনের প্রস্তুতি চলছে। অতিথিদের আসন নির্ধারণ থেকে শুরু করে শেষ মুহূর্তের পারফেকশন নিশ্চিত করতে কর্মচারীরা ছোটাছুটি করছে। জয় মির্জা কক্ষের আয়নার সামনে দাঁড়িয়ে কালো সোনালি জরি শেরওয়ানির সঙ্গে নিখুঁতভাবে মিলিয়ে পরানো হয়েছে পাগড়ি। চোখে এক অদ্ভুত দৃঢ়তা, ঠোঁটে হাসি। আয়নায় প্রতিফলনে নিজেকে দেখে একটু থমকে যায়। আজ তার বিয়ে, অথচ তার মনে যেন কোনো বিশেষ অনুভূতি নেই। পাশেই জাকিয়া বেগম ছেলের দিকে অপলক তাকিয়ে আছেন। চোখ ভরে উঠছে আনন্দের অশ্রুতে। আবার কোথাও যেন এক মায়ের স্নেহমাখা দুশ্চিন্তাও লুকিয়ে আছে। ঠিক তখনই সিঁড়ির নিচ থেকে ছুটে আসে রুহি। তার ভাইয়া, গাড়ি সব এসে গেছে, সবাই রেডি, চলো এখন বের হতে হবে। উত্তেজিত কণ্ঠে চারিপাশে সবার মনোযোগ সেদিকে চলে যায়। জয় শেষবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করে নেয়। তারপর ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। একটা নতুন জীবনের পথে, এক নতুন গল্পের শুরুতে। রাতের আবছা আলোয় বিয়ে বাড়ির কমিউনিটি সেন্টার জুড়ে ব্যস্ততা তুঙ্গে। বর আর বউকে স্টেজে বসানো হয়েছে। চারিপাশে আতশবাজির আলোকছটা, অতিথিদের কোলাহল আর বিয়ের সুরা উচ্চারণের মৃদুধ্বনি মিলেমিশে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করছে। ঠিক এমন সময় সেন্টারের দোতলা সিঁড়ি বেয়ে দ্রুত নামতে দেখা গেল ইচ্ছেকে। দুই হাতে লেহেঙ্গার নিচের অংশ সামলে রেখেছে, যেন তাড়াহুড়োয় কোথাও পড়ে না যায়। লেহেঙ্গার ভারী কাজের ওড়না কোমরে গুজে নিয়েছে, যাতে চলাফেরার সমস্যা না হয়। এক এক ধাপ নামার সঙ্গে সঙ্গে তার গলায় ঝুলানো ছোট্ট পেন্ডেন্ট আলোয় ঝলমল করে উঠছে। চেহারা এক অদ্ভুত রকমের উত্তেজনা, উদ্বেগের ছাপ। মনে হচ্ছে কোথাও যাওয়ার তাড়া আছে, কিংবা কিছু একটা জানার জন্য মন অস্থির হয়ে আছে। সিঁড়ির প্রতিটা ধাপে তার পদক্ষেপ দৃঢ়, কিন্তু কোথাও একটা দ্বিধা লুকিয়ে আছে। নিচে নামতেই হলের আলোর ঝলকানি ইচ্ছের চোখে পড়ে, এবং তখনই দৃষ্টি পড়ে স্টেজের দিকে।
স্টেজে বসে থাকা নবদম্পতিকে ঘিরে উৎসবের আনন্দ চলছে, আর পুরো পরিবেশটা এক ধরনের উষ্ণতা ছড়িয়ে আছে। কিন্তু ইচ্ছের ভেতরে এক অজানা অস্বস্তি, একটা চাপা উত্তেজনা। ইচ্ছে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে এক নিঃশ্বাসে গিয়ে বসে ঈশিতার পাশে। বিয়ের আসর চলছে। মৌলভী সাহেব শান্ত কণ্ঠে কাবিননামা পড়ছেন। চারিপাশে সবাই উৎসুক দৃষ্টিতে বরকনের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে চুপচাপ বসে সব দেখছে, কিন্তু মনটা যেন অন্য কোথাও আটকে আছে। আপনার মনে হয় না বাংলাদেশে এসে আপনি খুব বড় ভুল করে ফেলেছেন? গভীর চাপা স্বরে উচ্চারিত এই কথাগুলো যেন কেঁপে উঠল পুরো ফাঁকা রাস্তা। সামনের গাড়িতে বসা জ্যাকসন কোল এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায়, যেন ঘাম জমতে শুরু করে কপালে। সে যতই অভিজ্ঞ হোক না কেন, সামনের ব্যক্তির সামনে যেন নিজের অস্তিত্বটাই ম্রিয়মাণ লাগছে। বয়সে তরুণ হলেও এই ব্যক্তির ক্ষমতার বুদ্ধিমত্তা দুটোই তাকে ছড়িয়ে গেছে বহুদূর। জ্যাকসন ধীরে ধীরে পাশের অ্যালিস ক্যাম্পবেলের দিকে তাকালো, যেন নীরবে সমর্থন চাইছে। তারপর কাপা হাতে সামনে রাখা ফাইলটি তুলে ধূসরের দিকে এগিয়ে দিল। গলা শুকিয়ে আসছিল, তবু কোনোভাবে নিজেকে সামলে নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, মিস্টার ধূসর, আমি স্বীকার করছি আমরা ভুল করেছি, এজন্য দুঃখিত। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যত দ্রুত সম্ভব আমরা দেশ ছাড়ছি। ধূসর কোনো উত্তর দেয় না, শুধু তীক্ষ্ণ নির্লিপ্ত চোখ দুটো কোলের দিকে স্থির হয়ে রইল। সেই দৃষ্টিতে কোনো করুণা ছিল না, ছিল শুধু ভয়ঙ্কর এক সাবধান বাণী। এই ফাঁকা জায়গা, চারিপাশে নিস্তব্ধতা। কেবল দূরে একটা ল্যাম্পপোস্টের মলিন আলো পড়ে আছে ধুলো ভরা মাটিতে। পাশেই একটা কালো গাড়ি দাঁড়িয়ে, ইঞ্জিন বন্ধ, কিন্তু উপস্থিতিটা ভারী। ধূসর কথা শেষ করে সামনে দাঁড়িয়ে থাকা মার্সিডিজ ব্ল্যাক মাম্বা গাড়িটার দরজা খুলে ভেতরে বসে। মুহূর্তের মধ্যে ইঞ্জিন গর্জে ওঠার পরের সেকেন্ডে ফুল স্পিডে ছুটে যায় গাড়িটি, কালো অন্ধকার চিরে মেন রোডের দিকে। পেছনে পড়ে থাকে জ্যাকসন কোল, যার চোখ এখনো বিস্ময়ে স্থির। পাশে দাঁড়িয়ে থাকা অ্যালিস ক্যাম্পবেল হতভম্ব। মুখে কোনো কথা নেই, কিন্তু আতঙ্কটা স্পষ্ট, যেন ধূসরের উপস্থিতি তাদের শ্বাসরুদ্ধ করে দিয়ে গেছে। হাওয়ায় ধুলো উড়ে যায়, রাস্তার ল্যাম্পপোস্টের আলো ক্রমশ ম্লান হতে থাকে, আর ধূসর মিলিয়ে যায় রাতের অন্ধকারে। অন্যদিকে রাতের আকাশে কালো মেঘ জমেছে, হালকা বাতাস বইছে। কমিউনিটি সেন্টারের বাইরে কালো রঙের মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তার চোখে এক শীতল অথচ প্রবল তীক্ষ্ণতা। আশেপাশের কেউ বুঝতে পারছে না, কিন্তু প্রতিটি দৃষ্টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চারিপাশের পরিবেশ। ধূসর ফর্মাল ড্রেস আপে সোজা বরকনের কাছে গিয়ে স্বাভাবিক ভঙ্গিতে তাদের সাথে কিছুক্ষণ কথা বলে। বাইরে থেকে দেখলে মনে হবে সে যেন শুধুই সৌজন্য সাক্ষাৎ করছে, কিন্তু বাস্তবে তার চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির থাকছে না। শার্প দৃষ্টিতে পুরো অন্দর সেন্টার পর্যবেক্ষণ করছে, কাউকে খুঁজছে সে। ইচ্ছে কোথাও নেই। চোখে এক ঝলক অস্বস্তি ফুটে ওঠে ধূসরের, কিন্তু মুখে তার ছিটে ফুটাও প্রকাশ পায় না। পাশেই রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, ইচ্ছে কোথায়? রুহি একটু চমকে ওঠে, গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে, কিন্তু কণ্ঠে হালকা কম্পন ধরা পড়ে। ও ছাদে গেছে। ধূসর এক মুহূর্ত স্থির থেকে রুহির দিকে গভীর দৃষ্টিতে তাকায়, যেন মনের ভেতরটা পড়ে ফেলতে চাইছে। এরপর আর কোনো কথা না বলে সোজা সিঁড়ির দিকে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপ যেন প্রচণ্ড দৃঢ়তার অদৃশ্য এক ঝড়ের পূর্বাভাস। চোখে এক ধরনের ধৈর্যহীন প্রতীক্ষা, যেন এই মুহূর্তে তাকে ইচ্ছেকে দেখতে হবে, সামনে দাঁড় করাতেই হবে। ধূসরের ব্যক্তিত্ব এমন, যার সামনে মিথ্যা বলা সহজ নয়। গভীর দৃষ্টির নিচে যেই আসুক না কেন, সত্য ঠিকই ধরা পড়ে যায়। মানুষ তার সামনে এসে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, ঠোঁট কাঁপতে শুরু করে, কথার মধ্যে অস্পষ্টতা ফুটে ওঠে। রুহিও সে একই পরিস্থিতির মুখোমুখি হলো। আজ দেখলেই কেমন একটা ভয় কাজ করে ভিতরে। ধূসর একবার তাকে বুঝে ফেলেছে কিছু একটা লুকানো হচ্ছে, আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা সিঁড়ির দিকে পা বাড়ায় ধূসর। গতি ছিল স্বাভাবিক, কিন্তু ভারী। প্রতিটি ধাপে ধাপে যেন একটা অদৃশ্য চাপ তৈরি হচ্ছিল, যা রুহির শ্বাসরুদ্ধ করে। রুহি ঠোঁট চেপে ধরলো, হাতে তালু ঘামছে। দ্রুত ফোন বের করে কাউকে একটা SMS পাঠিয়ে দিল। আঙ্গুলের ডগা থরথর করে কাঁপছিল, তবে কোনোভাবে বার্তাটি পাঠিয়ে দিল সে। তবুও দুশ্চিন্তা কাটলো না। বুকের মধ্যে ধুকপুক শব্দ এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল আশেপাশে সবাই শুনতে পাচ্ছে। কপালের পাশে ছোট ছোট ঘামের বিন্দু জমে উঠেছে। হাত পা অবশ হয়ে আসছে ভয় আর অস্থিরতায়। ধূসর ভাইকে কিছু বুঝে ফেলেছে? তার তীক্ষ্ণ চোখ কি সবকিছু ধরে ফেলেছে? এই মুহূর্তে রুহির মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর তার হাতে নেই। শুধু একটা ব্যাপার পরিষ্কার, ধূসর ভাই যদি কিছু জানে, আর সেটাই সবচেয়ে বড় ভয়। ছাদের উপরে ছোটখাটো একটা জটলা জমে উঠেছে। ইয়াং বয়সের ছেলেমেয়েরা উচ্ছ্বাসে চিৎকার করছে, করতালি দিচ্ছে কারো জন্যে। ধূসর ধীর পায়ে সামনে এগিয়ে আসে, চোখের সামনের দৃশ্য এক নজরে পর্যবেক্ষণ করে। তার ঠান্ডা স্থির দৃষ্টির নিচে সবকিছু যেন ধীর হয়ে আসে। ঈশিতা এক পাশে দাঁড়িয়ে, মুখটা ফ্যাকাশে, চোখের তারা স্পষ্ট উদ্বেগের ছাপ। ধূসর এক ঝলক ঈশিতার দিকে তাকিয়ে বুঝে নেয় কিছু একটা ঘটছে। তারপর ধীরে ধীরে ভিড় ঠেলে সামনে এগোয়, গভীর দৃষ্টি ছুড়ে দেয় কেন্দ্রবিন্দুর দিকে। ইচ্ছের হাতে লাল গোলাপের তোড়া, তার সামনে হাঁটু মুড়ে বসে আছে ইনান। চোখে এক অদ্ভুত দীপ্তি, মুখে আত্মবিশ্বাসী হাসি। চারিপাশের উল্লাস যেন মুহূর্তে স্তব্ধ হয়ে আসে ধূসরের উপস্থিতিতে। বাতাসটা ভারী হয়ে উঠে, চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে। এমন সময় ঈশিতার পাশ থেকে আরফান এক পা পিছিয়ে আসে, শ্বাস আটকে আসে যেন। ধূসর কিছু বলে না, কিন্তু
চোখের গভীরতা শীতল হয়ে ওঠে। শুধু একবার ইচ্ছের দিকে তাকায়, তারপর ইনানের চোখে চোখ রাখে গভীর তীক্ষ্ণ দৃষ্টিতে। যেন পুরো পরিস্থিতির চাবিকাঠি সে একাই ধরে রেখেছে। চারিপাশে নিস্তব্ধতা নেমে আসে। ধূসরের উপস্থিতি যে একটা ঝড় নিয়ে এসেছে সেটা সবার মনে ধীরে ধীরে গেঁথে যেতে থাকে। ইচ্ছে অস্বস্তি বোধ করছিল। চারিপাশে চিৎকার উল্লাসের মাঝেও যেন একটা অদৃশ্য শীতলতা তাকে আচ্ছন্ন করে রেখেছে। বুকের ভেতর অজানা আশঙ্কা দপদপ করছিল, কিন্তু কেন তা বুঝতে পারছিল না। অবচেতন মনে সামনে তাকায় ইচ্ছে, আর ঠিক তখনই সেই দৃষ্টি তার দিকে পড়ল, ধূসরের দৃষ্টি। সেই চোখে যেন কোনো শব্দহীন ঝড় বইছে, গভীর শীতল আর তীক্ষ্ণ। ইচ্ছে অনুভব করলো শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যাচ্ছে। ভয় নাকি অপরাধ বোধ? ধূসর ভাই তাকে ভুল বুঝেছে, এমনটাই মনে হলো ইচ্ছের। ইচ্ছে কিছু বলতে চাইলো, ব্যাখ্যা দিতে চাইলো, কিন্তু গলায় যেন শব্দ আটকে আছে। ধূসর মুহূর্তের জন্য স্থির দাঁড়িয়ে রয়, তারপর ঠান্ডা চোখে একবার ইনানের দিকে তাকায়। চোখের সেই ভাষা বোঝা কঠিন, কিন্তু আশেপাশের বাতাস পর্যন্ত ভারী হয়ে ওঠে। এরপর কোনো কথা না বলে ধূসর সোজা ঘুরে দাঁড়ায়, পায়ের চলার ভঙ্গিতে যেন একটা ভয়াবহ শূন্যতা লুকিয়ে। ইচ্ছে হতবাক হয়ে তাকিয়ে রইল ধূসরের চলে যাওয়ার দিকে। বুকের মধ্যে অদ্ভুত এক যন্ত্রণা দলা পাকিয়ে উঠল। সে কি সত্যিই কিছু ভুল করলো, নাকি ধূসর ভাই তাকে বোঝার আগে বিচার করে ফেলেছে? চারিপাশে আনন্দ উচ্ছ্বাসের মাঝে ইচ্ছের চারপাশটা ধীরে ধীরে নিঃশব্দ হয়ে আসে যেন। ধূসরের সেই ক্ষুব্ধ চোখজোড়া ভয়াবহ শীতল, অথচ ভেতরে ধিকি ধিকি জ্বলছে দাহ, যেন একটা ঝড়ের পূর্বাভাস যেটা সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। ইচ্ছে শ্বাস আটকে তাকিয়ে আছে ধূসরের দিকে, গলা শুকিয়ে কাঠ। ধূসর কিছু বলবে কিনা, নাকি নিঃশব্দে চলে যাবে তা বোঝা কঠিন, কিন্তু না, ধূসর থামলো। চোখের দৃষ্টিতে নিঃসংশয় হুমকি, প্রতিটি ভাবভঙ্গি যেন বলে দিচ্ছে এখন নয়, কিন্তু খুব শিগগিরই এই মুখোমুখি হওয়া ভয়াবহ কিছু ডেকে আনবে। ধীর লয়ে শান্ত অথচ শীতল কণ্ঠে ধূসর বলে উঠল, এই ভুলের মূল্য দিতে হবে ইচ্ছে। সময় যখন আসবে পালানোর পথ খুঁজে পাবি না। তারপর আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ধূসর চলে যায়। কিন্তু ধূসরের উপস্থিতি শীতলতা ইচ্ছে চারিপাশে শিকল বেঁধে রেখে যায়, যেন সে ধূসর না থাকলেও তার দৃষ্টি এখনো ইচ্ছেকে বন্দি করে রেখেছে। রাত 11টার দিকে বরযাত্রী বউ নিয়ে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। চারিপাশে হাসি খুশির আমেজ, আনন্দের কোলাহল, কিন্তু ইচ্ছের মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। পুরো বিয়ের সময় সে অস্থির হয়ে ছোটাছুটি করেছে, কিন্তু আসল চিন্তাটা মাথা থেকে সরাতে পারেনি। ধূসর ভাই তাকে ভুল বুঝেছে। কিভাবে এই ভুল ভাঙাবে? ধূসরের সেই শীতল ক্ষুব্ধ দৃষ্টি কিছুতেই ভুলতে পারছে না। ভেবে ভেবে মাথাটা যেন যন্ত্রণা করে উঠছে। গাড়ির সফরটা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে। ইচ্ছে আর কিছু ভাবতে পারছে না, কেবল ধূসরের সেই শেষ কথাগুলোই কানে বাজছে। অবশেষে ক্লান্ত হয়ে ঈশিতার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। বাইরের সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঘুম কি আসবে, নাকি ধূসর ভাইয়ের চোখে সেই ভয়ঙ্কর চাহনি ঘুমের মাঝেও তাড়া করে ফিরবে? পাশের সাদা মার্বেল মেঝেতে রক্তের ফোঁটা টুপটাপ করে পড়ছে। প্রতিটা ফোঁটার শব্দ অন্ধকার বারান্দার নীরবতাকে আরো তীক্ষ্ণ করে তুলছে। বাতাস ভারী হয়ে আছে, যেন নিস্তব্ধতার গভীরও এক অজানা আতঙ্ক লুকিয়ে আছে। সময় যেন থমকে গেছে। রাতের শূন্যতায় বাড়িটিকে আরো নিঃসঙ্গ আর রহস্যময় করে তুলেছে। ধূসর চুপচাপ বসে আছে খোলা বারান্দায়, পেছনে ফেলে রক্তে ভেজা দৃশ্য। তার দৃষ্টি স্থির, এক অজানা শূন্যতায় হারিয়ে গেছে। চোখের পাতাগুলো একবারও কাঁপছে না, যেন অনুভূতিগুলো কোথাও হারিয়ে গেছে নীরব রাত্রির অন্ধকারে। তার বুকে মুখ গুজে অসহায়ের মতো কাঁদছে ইচ্ছে। কাঁপতে থাকা দুহাত শক্ত করে ধরা ধূসরের শার্ট, যেন এই আঁকড়ে ধরা ছাড়া তার আর কোনো আশ্রয় নেই, যেন এই মুহূর্তের বাইরে পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট নেই। কান্নায় ভিজে যাচ্ছে ধূসরের শার্টের বুকের অংশ, কিন্তু ধূসর নড়ছে না। প্রতিক্রিয়াহীন সেই শীতল অবাধ্য ব্যক্তিত্বের আড়ালে যেন এক অচেনা মানুষ বসে আছে। অন্যদিকে ধূসরের ডান হাত থেকে ধীর গতিতে গড়িয়ে পড়ছে উষ্ণ রক্তের ফোঁটা, নিঃশব্দে মিশে যাচ্ছে মেঝের সাদা মার্বেলে, তৈরি করছে এক অনিয়মিত লাল ছোপ। সেই রক্তের রং রাতের অন্ধকারেও ভীষণ উজ্জ্বল মনে হচ্ছে, যেন কোনো শোকাবহ সত্যের নীরব সাক্ষী হয়ে আছে। হাতের পাশে এক কোণায় পড়ে থাকা ফ্লাওয়ার ভাস টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে মেঝেতে, যেন এক ভয়ানক বাস্তবতার প্রতিচ্ছবি। সেই ভাসের ভাঙা টুকরোর উপরও রক্তের ফোঁটা লেগে আছে। কাচের টুকরোগুলোতে প্রতিবিম্ব হচ্ছে ধূসরের শূন্য দৃষ্টি। রাত প্রায় 3টা। মির্জা বাড়িতে পৌঁছানোর পর কোনো দিকে না থেকে সোজা ধূসরের ঘরের দিকে ছুটে যায় ইচ্ছে। এতদিন ধরে পালিয়ে বেড়ানোর ইচ্ছে মনটা আজ আর সইতে পারছে না। ধূসর ভাইয়ের ভুলটা ভাঙাতেই হবে, কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকতে শ্বাস আটকে আসে তার। ঘরের ভেতরের পরিবেশ যেন থমথমে। জানালার পর্দা উঠছে বাতাসে, টেবিলের উপর রাখা গ্লাস ভাঙা পড়ে আছে, আর তার পাশে ফ্লাওয়ার ভাসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। ধূসর চুপচাপ খোলা বারান্দার দিকে তাকিয়ে বসে আছে। শার্টের হাতে রক্ত লেগে আছে, আর হাত থেকে টুপটুপ করে রক্ত পড়ছে মেঝেতে। ইচ্ছে মুহূর্তের জন্য বোবা হয়ে যায়, পুরো শরীর কেঁপে ওঠে। এরপর যেন কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে ধূসরের বুকে মুখ গুজে ফেলে। ধূসর কোনো প্রতিক্রিয়া দেখায় না, হাত দুটো নড়েও না, তাকে ঠেলেও দেয় না, শুধু শূন্য দৃষ্টিতে ইচ্ছের কাঁধের উপর তাকিয়ে থাকে। ইচ্ছে কাঁদছে, বুক ধরফর করছে। এতক্ষণ চেপে রাখা অনুভূতির প্লাবন যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। ধূসর এবার ধীরে ধীরে বলল, এখন এসেছো? ইচ্ছে ভিজে গলায় বলল, আপনি আমাকে ভুল বুঝেছেন, আমি কিচ্ছু করিনি ধূসর ভাই। ধূসর গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর শান্ত গলায় বলল,
তাহলে আমি যা দেখেছি যা শুনেছি সেসব সবই মিথ্যে? ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, সবই ভুল। আমি শপথ করে বলছি, আপনি আমাকে চেনেন না ধূসর ভাই। ধূসর এক মুহূর্তের জন্য কিছু বলল না, তারপর মৃদু হেসে বলল, চিনতাম তো, কিন্তু এখন মনে হয় কিছুই জানতাম না। ইচ্ছে শার্টের উপর শক্ত করে মুঠো বাঁধলো, চোখে জল নিয়ে কাপা কণ্ঠে বলল, আমি আপনাকে কষ্ট দিতে পারি না ধূসর ভাই। ধূসর এবার চোখ তুলে তাকালো, সেই গভীর শীতল দৃষ্টি নিয়ে বলল, তাহলে প্রমাণ করো। গলার স্বর স্থির কঠোর, যেন কোনো অনুভূতি নেই, কেবল পরীক্ষার মুখে দাঁড়িয়ে থাকা একটা বাস্তবতা। ইচ্ছে ধূসরের হাত শক্ত করে ধরল, চোখের পানি মুছতে ভুলে গেল। ধূসর কি সত্যিই ভুল বুঝে নিয়েছে, নাকি তার চোখের গভীরে লুকানো আছে আরো কিছু? রাতের বাতাস জানালা দিয়ে এসে পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই ঘর ভর্তি বোঝা পড়ার ঝড় থামছে না। ধূসর ইচ্ছের কান ঘেঁষে মুখ নামিয়ে ফিসফিস করে বলে উঠে আবার, আমার বুক শহর সাহস দেখিয়েছিস, যদি তার শাস্তি হিসাবে তোর সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত করে দেই। ইচ্ছে ধূসরের বুক থেকে মাথা একটু তুলে তাকায়, কথার মানে বোঝার চেষ্টা করে, কিন্তু অর্থ উদ্ধার করতে না পেরে নিঃশব্দে চুপ করে থাকে। ইচ্ছের বিস্মিত চোখ দুটো ধূসরের গভীর দৃষ্টির সঙ্গে আটকে যায়। অন্যদিকে ধূসর ইচ্ছের মুখের প্রতিটি অনুভূতি পর্যবেক্ষণ করছে, ঠান্ডা স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। একটা গভীর কিছু লুকিয়ে আছে ধূসরের চোখের ভাষায়, যা পড়তে পারছে না ইচ্ছে। গভীর জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে দ্রুত ছুটে চলেছে একটি জার্মান শেপার্ড, জিভ বের করে বাতাসে শুকে নিচ্ছে অজানা কোনো গন্ধ। কুকুরটির দৃষ্টি তীক্ষ্ণ, পেশি টান টান অবস্থান বলে দিচ্ছে কোনো কিছুর খুব কাছাকাছি পৌঁছে গেছে। চারিপাশে ঘন গাছপালা, বাতাস ভারী হয়ে আছে পচা পাতার গন্ধে, আর কোথাও যেন একটা চাপা উত্তেজনা লুকিয়ে। পিছনে ছায়ার মতো নীরবে এগিয়ে আসছে একদল প্রশিক্ষিত এজেন্ট, প্রত্যেকের পোশাকে নিখুঁত শৃঙ্খলা, মুখে গভীর সতর্কতার ছাপ, হাতে শক্তভাবে ধরে আছে শটগান, আঙ্গুল ট্রিগারের কাছে স্থির। নিস্তব্ধতার মাঝেও পায়ের নিচে ভেঙে পড়া শুকনো পাতার মৃদু শব্দ যেন অনেক বেশি স্পষ্ট শোনাচ্ছে শান্ত জঙ্গলের গহীনে। কুকুরটি হঠাৎ থমকে দাঁড়ায়, কান খাড়া, চোখ স্থির, কিছু একটা পেয়েছে। ঠিক সেই মুহূর্তে বাতাসের ভেতর একটা অদ্ভুত স্পন্দন ছড়িয়ে পড়ে, অদৃশ্য কোনো বিপদের ইঙ্গিত যেন সকলকে শিকারের মতোই গ্রাস করতে শুরু করে। জঙ্গলের ছায়া পেরিয়ে বিশাল সমুদ্রের তীরে এসে দাঁড়িয়েছে অপারেশন টিমটি। বাতাসে লবণের গন্ধ, পানির ঢেউয়ের গর্জন, আর সারি সারি লঞ্চ, জাহাজ, ট্রলার, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। কিন্তু এই শান্ত সমুদ্রের বুকে একটা শীতল উত্তেজনা ছড়িয়ে আছে, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। টাইটান জার্মান শেফার্ড কুকুরটি আচমকা থমকে দাঁড়ায়, স্নায়ু টান টান হয়ে যায়, দৃষ্টি আটকে যায় সামনে নোঙর করা একটা শিপের দিকে। মুহূর্তের মধ্যে সে তীক্ষ্ণ কণ্ঠে ঘেউ ঘেউ করে উঠে, লেজ নাড়িয়ে ইঙ্গিত দিতে থাকে। নিচু গলায় বলে উঠে একজন এজেন্ট, সাউন্ড সাইলেন্ট রাখো, কেউ যেন অযথা শব্দ না করে। নির্দেশ আসে কম্প্যাক্ট ইয়ারপিসের মাধ্যমে, কণ্ঠটা ভারী। এজেন্টদের মধ্যে একজন প্রশ্ন তুলে, কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ইয়ারপিসে ভেসে আসে সেই একই দৃঢ় কণ্ঠ, ওরা এখানে এসেছে, ওদের বের করে আনো। টাইটান আবারও ঘেউ ঘেউ করে উঠে, এবার আরো বেশি উত্তেজিত ভাবে। টিমের এক এজেন্ট ধীর পায়ে শিপের গায়ে হাত রাখে, চোখ ইশারায় সতর্ক সংকেত দেয় বাকিদের। আর ঠিক তখনই কন্টেনারের পেছন থেকে একটা ছায়ামূর্তি দ্রুত সরে যায়। স্ট্যান্ড বাই। সে অদৃশ্য টিম লিডারের কণ্ঠ এবার আরো ঠান্ডা, আরো তীক্ষ্ণ। কিন্তু ঠিক তখনই ইয়ারপিসে ভেসে আসে ঠান্ডা দৃঢ় এক কণ্ঠস্বর, অতি আত্মবিশ্বাসী হয় না, তোমাদের পর্যবেক্ষণ এখনো অসম্পূর্ণ, ওরা তোমাদের দেখছে কিনা সেটাও নিশ্চিত হও। এজেন্টরা চুপ হয়ে যায়, একে অপরের দিকে তাকিয়ে দ্রুত নিজেদের অবস্থান রিঅ্যাসেস করে। আরেকজন ইনস্ট্রাকশন দেয়। এক এজেন্ট চট করে নাইট ভিশন বাইনোকুলার চোখে তোলে, অপেক্ষা করো, ফাঁদেও পড়তে পারে। আবার সেই রহস্যময় কণ্ঠ ভেসে আসে ইয়ারপিসে, কণ্ঠের ভেতর শীতল স্থিরতা, তীক্ষ্ণ বিশ্লেষণ। টিমের সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে থাকে, তারপর সেই কণ্ঠস্বর আবারও বলে ওঠে, পশ্চিম দিকের কন্টেনারে একটা ত্রুটিপূর্ণ লগ আছে, ওদের নজর এড়িয়ে সেখানে প্রবেশ করো দ্রুত, শব্দহীনভাবে। টিম লিডারকে, কোথায় সে অবস্থান করছে, এজেন্টরা কেউ তা জানে না, শুধু জানে তার নির্দেশে এখন একমাত্র পথ নির্দেশক। টাইটান এবার আরো উত্তেজিতভাবে সামনের দিকে দৌড় দেয়, টিম দ্রুত তার পিছন পিছন এগিয়ে যায়, অস্ত্র সজাগ রেখে। শিপের ভেতরে কি অপেক্ষা করছে সেটা কেবল তাদের রহস্যময় নির্দেশকের চোখেই যেন আগে ভাগে দেখে ফেলেছে। সমুদ্র তীরে ঠান্ডা বাতাস বইছে, ঢেউয়ের গর্জন আর নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো টিম, অস্ত্র হাতে। দুইটা বিশাল বক্সের সামনে তিনজন লোক হাঁটু গেড়ে বসে, চোখে মুখে ভয়, প্রাণ ভিক্ষা চাইছে কাপা কাপা কণ্ঠে। টাইটান মাটিতে বসে ধীর গতিতে লেজ নাড়াচ্ছে, কিন্তু তীক্ষ্ণ চোখে চারিপাশ পর্যবেক্ষণ করছে। ঠিক তখনই
পেছন থেকে ভেসে আসে ভারী বুটের আওয়াজ। টিমের সবাই মুহূর্তে সতর্ক হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কেউ কিছু বলার আগে সামনের ছায়ামূর্তিটি ধীরে ধীরে আলো স্পষ্ট হয়ে ওঠে। লিডার, এই সেই মানুষ যার কণ্ঠ এতক্ষণ ইয়ারপিসের নির্দেশনা দিয়ে গাইড করছিল পুরো দলকে। মুখের এক্সপ্রেশন কঠোর, চোখের গভীরতা অন্ধকার রাতের মতোই রহস্যময়। এক ঝলক চোখ বুলিয়ে নেয় টিমের দিকে, তারপর ধীর পায়ে এগিয়ে আসে। টাইটান এক লাফে উঠে দাঁড়িয়ে তার দিকে ছুটে যায়। তারপর প্রশস্তভাবে ঘুরে ঘুরে লিডারের চারিপাশে চক্কর দিতে থাকে, যেন বহুদিনের চেনা কেউ ফিরে এসেছে। কুকুরের এই আচরণ টিমের অনেকের মধ্যে এক মুহূর্তের জন্য সন্দেহের ছায়া ফেলে। এই মানুষটা কে, তার সম্পর্কে তারা কতটুকু জানে? তিনজন বন্দী চোখে জল নিয়ে কাঁপতে কাঁপতে মুখ তোলে। একজন ফিসফিস করে বলে, আমাদের ছেড়ে দিন দয়া করে। লিডার চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে, মুখে এক বিন্দু আবেগ নেই। তারপর আস্তে আস্তে তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। কেউ এখান থেকে জীবিত যাবে না। এক মুহূর্তের জন্য চারিপাশে নীরবতা নেমে আসে, বাতাস ভারী হয়ে ওঠে। তারপর একটা গুলির শব্দ ভেসে আসে নিস্তব্ধতায়। মির্জা বাড়ির সামনের দিকটা আজ জমকালো আয়োজনে ভরপুর। রিসেপশন পার্টির জন্য স্টেজ থেকে ডিজে সবকিছু প্রস্তুত। আলো ঝলমলে পরিবেশ, অথচ কোথাও যেন একটা চাপা শ্বাসরুদ্ধকর অনুভূতি কাজ করছে। সন্ধ্যার আকাশে চাঁদ জ্বলজ্বল করছে, তার আলো এসে পড়ছে ঝুলন্ত লাইটের উপর। মৃদু বাতাসে সেগুলো দুলে উঠছে অদ্ভুতভাবে। বসার ঘরে উত্তেজনা তুঙ্গে। রোকসানার কণ্ঠ ঝাঁঝালো, চোখে যেন আগুন জ্বলছে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে আঙ্গুল তুলে জোর গলায় বলে উঠল, আমি বারবার বলেছি ভাই সাহেব, ইচ্ছেকে আমি বিয়ে দেব না আপনার ছেলের সাথে। তারপরে কেন আপনি অপমানিত হতে আসেন বারংবার? ঘরের বাতাস থমথমে হয়ে উঠে। পাশে দাঁড়িয়ে থাকা রফিক সাহেব হতবাক হয়ে তাকিয়ে আছে। আলী মির্জা এতক্ষণ চুপ ছিলেন, এবার ধীর স্থির কণ্ঠে বললেন, রোকসানা, আমার ছেলে কি খারাপ ছিল? শুধু ইচ্ছের জন্যই আছে জেলে? এসবের জন্য কি ইচ্ছেকে আপনাদের সাথে বিয়ে দেওয়া উচিত না? রোকসানা রাগ এবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চোখে রক্ত চেপে উঠে যেন চোয়াল শক্ত করে বলে উঠল, আপনি যদি আমার ছোট মেয়েকে আর একবার টানেন তাহলে ভুলে যাব আপনি আমার ভাই হন। নিজের ভাই হলে এসব করতে পারতেন? আলী মির্জার ঠোঁটে এক চিলতে ব্যঙ্গাত্মক হাসি ফুটে ওঠে। চোখে ধূসর এক শীতলতা খেলা করছে। চারিপাশে নিস্তব্ধতা নেমে এসেছে, যেন ঘরের প্রতিটি দেয়াল, প্রতিটি আসবাব সাক্ষী হয়ে থাকছে এক রক্তের সম্পর্কে তীব্র দ্বন্দ্বের। রোকসানা আর আলী মির্জা একই রক্তের হলেও চাচাতো ভাই বোন, আর সেইখানে যেন বিপত্তি। বাইরে সন্ধ্যার আকাশে চাঁদ ঢেকে যাচ্ছে কালো মেঘে, যেন প্রকৃতি নিজেও থমকে গেছে সংঘর্ষের সামনে। প্রতিটা শব্দ যেন চারিপাশে প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিটা বাক্য যেন বিদ্যুতের মতো আঘাত হানছে বাতাসে। আলিম মির্জা এবার আর সংযত থাকলেন না, কণ্ঠে এবার কঠিন হুকুমের সুর। ইচ্ছেকে আমি আপনাদের সাথেই বিয়ে দেব। সে শুধু আমার ছেলেরই হবে, অন্য কারও নয়। চোখে তীব্র দপদপ করা আগুন, গলার স্বর স্থির কিন্তু হুমকি সূচক। কথার মধ্যে এমন এক দৃঢ়তা লুকিয়ে আছে যেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। রাজনীতি ক্ষমতাশীল ব্যক্তিবর্গ হওয়ায় নিজের সর্বশেষ ক্ষমতাটুকু জাহির করেন আলিম মির্জা। রোকসানা নিজেকে সামলাতে পারলেন না, তার শরীর রাগে কাঁপছে, চোখ দুটো জ্বলে উঠছে ভয়ঙ্কর দাহে। সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে তীব্র চিৎকারে বলে উঠল, আপনার ওই লম্পট ছেলেকে আমি কখনোই ইচ্ছের সাথে বিয়ে দেব না। দরকার হলে নিজ হাতে আমি ইচ্ছের গলা টিপে মেরে ফেলবো, কিন্তু ওকে ওই জানোয়ারের হাতে তুলে দেব না। গলাটা এতটাই চড়া যে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কাজের লোকেরা পর্যন্ত ভয়ে কেঁপে ওঠে। ভেতরে কি নিয়ে এমন চিল্লানোর আওয়াজ তা নিয়ে কানাঘুষা চলছে। পুরো বাড়ির পরিবেশ এক মুহূর্তে অস্বস্তিকর হয়ে ওঠে। রোকসানার আগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে তীব্র গতিতে বেরিয়ে যায়। এই বাতাসে তার এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। জুতো মেঝেতে ঠক্কর খেয়ে বিকট শব্দ তুলছে, যা সারা বাড়ির নীরবতার চেয়েও বেশি তীব্র মনে হচ্ছে। পিছিয়ে পিছিয়ে রফিক বেরিয়ে পড়ে স্ত্রীকে ঠান্ডা করতে হবে। বিয়ে বাড়িতে কিছু অঘটন হোক তিনি চান না। ঘরের ভেতর তখনও বসে আছেন আলিম মির্জা। রোকসানা চলে যেতেই তার ঠোঁটে এক রহস্যময় নির্মম হাসি ফুটে উঠল। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ঠোঁটের কোণে এক ফোঁটা বিদ্রুপের হাসি। আমার সামনে এত বড় কথা বলে চলে গেল। রোকসানা, তুই আসলে এখনো আমাকে চিনিস না। কণ্ঠে এক শীতল ভয়াবহতা। আলিম মির্জা হাত ধীরে ধীরে পকেটে চলে যায়। মোবাইল বের করে এক নম্বরে ফোন দিল। ওপাশে কেউ রিসিভ করতে এসে গম্ভীর কণ্ঠে বলল, সব ব্যবস্থা করো, আমি যা বলেছি তা যেন ঠিক মতো হয়, কোনো ঝামেলা চাই না। এরপর ফোন রেখে ঠান্ডা চোখে সামনের দেয়ালের দিকে তাকিয়ে রইল। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে, যেন একটা দুর্যোগ এগিয়ে আসছে, যার জন্ম আজকের এই রাতেই হয়ে গেল। ইচ্ছে মাথা ব্যথায় বিছানায় শুয়ে চোখ বুজে আছে। ঘরের নিস্তব্ধতা যেন ভারী চারপাশে। হঠাৎ খট করে দরজা খোলার শব্দে চোখ খুলে যায় ইচ্ছের। অন্ধকার ঘরে আধো আলো ছড়িয়ে পড়ে। কাপা স্বরে বেরিয়ে আসে, আপনি? ভারী খাটের নকশা করা দরজাটা আস্তে করে ঠেলে ভেতরে প্রবেশ করলো দীর্ঘকায় নীরব পুরুষটি। সাদা রঙের টি শার্ট, শরীরে আলগোছে জড়ানো, বুকের গঠনে ছাপ স্পষ্ট, হাঁটুর নিচ পর্যন্ত কালো জগিং ট্রাউজার, পায়ের ধাপে অনাকাঙ্ক্ষিত ভার। কিন্তু চোখ আটকে যায় পুরুষটির হাতে। সাদা ব্যান্ডেজ শক্ত করে পেঁচানো আছে বলিষ্ঠ কবজিতে।
ধূসর ধীর পায়ে সামনে এগিয়ে আসে, ভারী নীরবতা ভেদ করে বিছানার উপর ফেললো দুখানা ব্যাগ। কিন্তু ইচ্ছের দৃষ্টি সেদিকে নেই, তার পুরো মনোযোগ স্থির হয়ে আছে সামনের ব্যক্তিটির উপর। ঘরের বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা, এক রহস্যময় শীতলতা ছড়িয়ে পড়েছে। ইচ্ছে ধূসরকে দেখতে এতই খামখেয়ালি হয়ে পড়ে যে কখন ধূসর মাঝে দূরত্বটুকু ঘুচিয়ে ইচ্ছের এত কাছে চলে এসেছে ঠাউর করতে পারে না। এক মুহূর্ত কিংবা তারও কম সময়ে ধূসর ইচ্ছের কোমর জড়িয়ে নেয় শক্ত করে, যেন ইচ্ছে কোনোভাবে দূরে সরে যেতে না পারে। ইচ্ছে বিস্ময়ে স্থির, হয়তো এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারেনি কি ঘটেছে এতটুকু সময়ের মধ্যে। ধূসর ধীরে ধীরে ইচ্ছের আরও কাছে সরে আসে, কোনো পূর্বাভাস না দিয়ে ইচ্ছের গলায় মুখ ডুবিয়ে দেয়। এক গভীর দাবিদারি স্পর্শ, ঠোঁট ইচ্ছের ত্বকের উষ্ণতার সঙ্গে মিশে যায়। ইচ্ছে অনুভব করে ধূসর যেন পাগলের মতো তার গলার কাছটুকু ছুঁয়ে যাচ্ছে। নিঃশ্বাসের উত্তাপে চারিপাশের বাতাস পর্যন্ত ভারী হয়ে উঠছে। এক মুহূর্তের জন্য ইচ্ছে সম্পূর্ণ স্থির হয়ে যায়, যেন সময় থমকে গেছে। কিন্তু ধূসরের পাগলামিতে ইচ্ছে শ্বাস নিতে ভুলে যায়। বুক ধকধক করে কেঁপে ওঠে আর শরীরের রন্ধ্রে রন্ধ্রে এক হিমশীত স্রোত বয়ে যায়, যা ইচ্ছেকে অবশ করে দেয় এক অজানা অনুভূতিতে। ধূসর তার কণ্ঠের গভীরে এক রহস্যময় আবেশ মিশিয়ে ফিসফিস করে বলে ওঠে, যদি আমার জীবনে অনিশ্চয়তা থাকে তারপরে কি বিয়ে করবে আমাকে ঘুরি? ইচ্ছে থমকে যায়। এমন অপ্রত্যাশিত প্রশ্নে তার মনে ঝড় বয়ে যায়, কিন্তু কি উত্তর দিবে তা ভেবে পায় না। ঠোঁট কাঁপে কিন্তু শব্দ বের হয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে যেন সময়টুকু ধরে রাখতে চাইছে। তবে ইচ্ছে কিছু বলার আগে ধূসর এক ঝটকা ইচ্ছেকে ছেড়ে দিয়ে এক শীতল অথচ কোমল কণ্ঠে বলে ওঠে, আমি অপেক্ষা করছি, তৈরি হন ইচ্ছাময়ী তালুকদার। তারপর কোনো শব্দ না করে সরে যায় ধূসর, যেভাবে এসেছিল ঠিক সেভাবে, এক রহস্যময় ছায়ার মতো। ইচ্ছে তাকিয়ে থাকে দরজার দিকে, বুকের ভেতর অস্থিরতা নিয়ে। ধূসর একের পর এক কল করেই যাচ্ছে, কিন্তু ঈশিতা ফোন ধরার নাম নেই। বিরক্তিতে চোয়াল শক্ত হয়ে আসছে আর বারবার হাতের ঘড়িতে চোখ বুলিয়ে নিচ্ছে। সময় যেন কেবল ধীর হয়ে আসছে আর ধূসরের ধৈর্যের সীমানা ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। মেয়েদের এত কিসের সময় লাগে তৈরি হতে ভাবতে থাকে ধূসর আনমনে। তবে হঠাৎ করে দৃষ্টি আটকে যায় সামনের দৃশ্যে। ল্যাভেন্ডার রঙা শাড়ির কুচি সামান্য উঁচু করে বিরক্ত মুখে এগিয়ে আসছে ইচ্ছে। কপালে স্পষ্ট ভাত, চোখে মুখে অনাগ্রহের ছাপ। তীক্ষ্ণ অধৈর্য ধূসরকে এখনো খেয়াল করেনি সে, কিন্তু ধূসর সে ঠিকই খেয়াল করে ফেলেছে তার ইচ্ছে মইকে। এক ঝলক চোখ বুলিয়ে নেয় ধূসর, তীক্ষ্ণ দৃষ্টি ইচ্ছের দিকে নিবদ্ধ হয়ে থাকে। মনে হয় অপেক্ষা শেষে শিকারের দিকে তাকিয়ে থাকা কোনো শিকারীর মতো। ইচ্ছেকে আজকে শাড়িতে অমায়িক লাগছে। লম্বা কালো চুল বাতাসে হালকা দুলছে, খোলা চুলের আড়ালে মুখের কোমল অভিব্যক্তি আরো রহস্যময় হয়ে উঠেছে। গলায় সোনার সেই পেন্ডেন্ট যেটা আলোয় ঝলসে উঠছে, হাতে রাঙা চুরির মৃদু ঝনঝন শব্দ শোনাচ্ছে এক অদ্ভুত সুর। গালের কুচকুচে সেই কালো তিল সব মিলিয়ে সামনের ব্যক্তিকে নাজেহাল করার ক্ষমতা রাখে। ল্যাভেন্ডার রঙা শাড়ির সাথে ইচ্ছের সিম্পল সাজ যেন এক অপার্থিব সৌন্দর্যের প্রতিচ্ছবি। ছোট একটা পার্স হাতে ধরে সামনে এগিয়ে আসছে ইচ্ছে, প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাসী, অথচ কোথাও যেন একটা চাপা দ্বিধা লুকিয়ে আছে। রক্তিম গাল দুটোতে আজকে গ্লাসের ছোঁয়া। ধূসরের দৃষ্টি এক মুহূর্তের জন্য সরে না। এক অদ্ভুত অনুভূতিতে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, যেন সামনে থাকা মেয়েটা কোনো রহস্য, যার সমাধান একমাত্র সেই খুঁজে বের করার ক্ষমতা রাখে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।